তাহলে আমরা নেক্সট চ্যাপ্টারে যাই, সেটা হচ্ছে গ্র্যাভিটেশন এন্ড গ্র্যাভিটি। দেখেন কতবার এখান থেকে প্রশ্ন আসছে, একদম লাস্ট বছর মেডিকেলে আসছে, ডেন্টালেও আসছে, তার আগের বছরও আসছে, তাই না? সো এবং অনেকবার করে এখান থেকে টপিক সবগুলাই কম বেশি গুরুত্বপূর্ণ, তবে এখান থেকে খুব বেশি প্রশ্ন আসছে, ম্যাথ তো আসেই, দেখেন ম্যাথ 22-23-এও আসছে, ডেন্টালেও আসছে এখান থেকে ম্যাথ। এছাড়া নিউটনস ল অফ গ্র্যাভিটেশন, অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি, এই টপিকগুলো একটু বেশি ইম্পর্টেন্ট, আর কেপলার থেকেও রিসেন্টলি আসা শুরু করছে। আচ্ছা, জারিন তাসনিয়া, এক্সামে আপনি রাফ করার জন্য প্রপার জায়গা পাবেন। কোয়েশ্চেন পেপারে হচ্ছে আপনার যে খালি খালি জায়গাগুলো থাকে না, সেখানে আপনি জায়গা পাবেন। তো আপনি অবশ্যই সেই জিনিসগুলো আপনি পেন্সিল দিয়ে করবেন এবং ছোট ছোট করে রাফ করবেন। হ্যাঁ, পেন্সিল নিয়ে যেতে হবে, মেডিকেল এক্সামে পেন্সিল, রাবার এইসব জিনিসগুলো নিয়ে যেতে হবে। আচ্ছা, এখন আসেন গ্যালিলিওস ল ফর এ ফলিং বডি। তাহলে ফলিং বডি নিয়ে কোন সায়েন্টিস্ট ল দিয়েছেন? সেটা হচ্ছে গ্যালিলিও, তাই না? কয়টা ল দিয়েছে? 3টা ল দিয়েছে। এবং এই ল গুলা কিন্তু সিরিয়ালি পড়তে হবে, কারণ পরীক্ষায় আসবে যে কোনটা তার সেকেন্ড ল, কোনটা তার থার্ড ল, ঠিক আছে, এরকম ভাবে। তো এই ল এর ক্ষেত্রে কন্ডিশন আছে দুইটা, কন্ডিশন আছে দুইটা। কি কি কন্ডিশন? দেখেন, এটা হচ্ছে ভ্যাকিউমে হইতে হবে। হ্যাঁ, একটা হচ্ছে ভ্যাকিউম আপনার, আর একটা হচ্ছে কি একদম স্ট্যাটিক পজিশন থেকে পড়বে, অর্থাৎ ইনিশিয়াল ভেলোসিটি হতে হবে কত? 0। ঠিক আছে। আচ্ছা, স্টার্টিং ফ্রম রেস্ট, একদম তার ইনিশিয়াল ভেলোসিটি থাকতে হবে 0 এবং ভ্যাকিউমে হইতে হবে। তাহলে ফার্স্ট লতে কি বলছে যে ইন ভ্যাকিউম অল দ্য ফ্রিলি ফলিং বডিজ স্টার্টিং ফ্রম রেস্ট ট্রাভার্স ইকুয়াল ডিস্টেন্স এট ইকুয়াল ইন্টারভাল অফ টাইম। দ্যাট মিনস অল বডিজ স্টার্টিং ফ্রম রেস্ট ফল উইথ ইকুয়াল র্যাপিডিটি। আপনি একটা ভারী অবজেক্ট আর একটা হালকা অবজেক্ট, যদি আপনি কোনো রকম রেজিস্ট্যান্স না থাকে বাতাসের, তাহলে এই দুইটা জিনিস একই সাথে নিচে পড়বে। কথা বুঝছেন? তাহলে এই ফার্স্ট লটা দিয়েছে তো হচ্ছে গ্যালিলিও, বাট এটা এক্সপেরিমেন্ট করেছে বা প্রুফ করেছে, এটা কে করেছে? নিউটন করেছিল, তাই না? নিউটন কি করেছিল? সেই পরীক্ষাটার নাম কি? গিনি অ্যান্ড ফেদার এক্সপেরিমেন্ট। গিনি অ্যান্ড ফেদার এক্সপেরিমেন্ট, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা লাইন। ফার্স্ট ল ক্যান বি প্রুভড বাই গিনি অ্যান্ড ফেদার এক্সপেরিমেন্ট। এটা করেছিল কে? এটা হচ্ছে নিউটন করেছিল। তাহলে এই ফার্স্ট লটা দিয়েছে গ্যালিলিও, বাট এটা প্রুফ করেছে কে? নিউটন। তাহলে পরীক্ষায় আসবে যে গিনি অ্যান্ড ফেদার এক্সপেরিমেন্ট করেছে কোন সায়েন্টিস্ট? উত্তর হবে কি? নিউটন, তাই না? ওকে, সেকেন্ড লটা কি? তাহলে ফার্স্ট লটা আমি যদি লিখি, ফার্স্ট লটা হচ্ছে কি? ফার্স্ট লটা হচ্ছে কি একটা হালকা অবজেক্ট আর একটা ভারী অবজেক্ট, সে একই টাইমে নিচে পড়বে। এটা আসতে যে পরিমাণ টাইম নিবে, এটা আসতে সেম পরিমাণ টাইম নিবে। আচ্ছা, তার সেকেন্ড লটা হচ্ছে কি যে স্টার্টিং ফ্রম রেস্ট, হ্যাঁ, স্টার্টিং ফ্রম রেস্ট দ্য ভেলোসিটি অফ এ ফ্রিলি ফলিং বডি ইজ প্রপোর্শনাল টু দ্য টাইম টেকেন টু ফল। দ্যাট মিনস তার যে ভেলোসিটিটা, সেই ভেলোসিটিটা হচ্ছে কি টাইমের ডিরেক্টলি প্রপোর্শনাল। ভি ইজ প্রপোর্শনাল টু কি? টি। তাহলে আমরা কি লিখতে পারি না এখান থেকে যে v1/t1 সমান v2/t2? খুব ছোটখাটো এখান থেকে ম্যাথ দিতে পারে, ম্যাথ আসতে পারে আর কি। তার থার্ড লটা কি? থার্ড লটা হচ্ছে স্টার্টিং ফ্রম রেস্ট। ওকে, দেখেন, স্টার্টিং ফ্রম রেস্ট দ্য ডিস্টেন্স ট্রাভার্সড বাই এ ফ্রিলি ফলিং বডি ইজ প্রপোর্শনাল টু দ্য স্কোয়ার অফ দ্য টাইম টু ফল। টাইমের স্কোয়ারের প্রপোর্শনাল। তাহলে যে পরিমাণ ডিস্টেন্স সে যাবে, সেই ডিস্টেন্সটা হচ্ছে কি যতটুকু টাইম গেল তার স্কোয়ারের ডিরেক্টলি প্রপোর্শনাল। তার মানে আমরা লিখতে পারি যে এইচ ইজ প্রপোর্শনাল টু টি স্কোয়ার, তাই না? এটা হচ্ছে তার থার্ড ল। তাহলে আমরা লিখবো h1/t1 স্কোয়ার সমান h2/t2 স্কোয়ার। সো এই ফর্মুলাটাও আমরা মাথায় রাখবো, দুইটাই রাখবো। তাহলে এটা হচ্ছে থার্ড ল, এটা হচ্ছে সেকেন্ড ল, এটা হচ্ছে ফার্স্ট ল। পরীক্ষায় আসবে এভাবে যে ভি ইজ প্রপোর্শনাল টু টি, এটা কত নাম্বার ল? এটা হচ্ছে সেকেন্ড ল। ওকে, আচ্ছা, তাহলে আমরা হচ্ছে গ্যালিলিওর 3টা ল পড়লাম। আপনারা কি বুঝছেন? আচ্ছা, গিনি কি বুঝেন? গিনি একটু অ্যান্সার দেন তো আপনারা যারা যারা আছেন। এখানে যে আমি একটা কথা বলছিলাম, আপনারা কেউ কোয়েশ্চেন করলেন না, গিনি মানে কি? গিনি অ্যান্ড ফেদার এক্সপেরিমেন্ট, গিনি মানে কি? জারিন তাসনিয়া, হ্যাঁ, 3টা লয়ের জন্যই এই দুইটা কন্ডিশন মানতে হবে অবশ্যই। ভ্যাকিউম, ভ্যাকিউম একটা প্লেসের মধ্যে 3টা শর্ত মানবে, এবং হচ্ছে তাদের ইনিশিয়াল ভেলোসিটি হতে হবে 0। আচ্ছা, কয়েন বললেন,
ঠিক আছে, রাউদাত কয়েন বলছে। শুনেন, মানে গিনি মিন্স হচ্ছে আমরা মানে লোহার পাত আছে না, লোহা এরকম ভারী একটা মানে গোলক টাইপের লোহার গোলক, সেই জিনিসটাকে আমরা বলি হচ্ছে ওয়েট বল। এক্সেলেন্ট। মানে ভারী একটা জিনিস, লোহা দিয়ে তৈরি ভারী একটা জিনিস, তাকে আমরা বলতেছি গিনি। আর ফেদার তো বুঝেন, খুব হালকা একটা জিনিস। ওকে, এখন আসেন কেপলারস ল অ্যাবাউট মোশন অফ দ্য প্ল্যানেট। কেপলার, আচ্ছা কেপলার আপনার প্ল্যানেট নিয়ে কয়টা ল দিয়েছিল? 3টা ল দিয়েছিল। তার আগে আমরা ল গুলো পড়ার আগে আমরা একটু ইনিশিয়াল দুই একটা কথাবার্তা একটু শুনি। দেখেন কি বলছে, যে ইন 16th সেঞ্চুরি টাইকো ব্রে, অনেকে অনেক ভাবে উচ্চারণ করে এটাকে, হ্যাঁ, টাইকো ব্রাহে বা টাইকো ব্রে, a Danish astronomer observed the movement and motion of Mars carefully and collected some information. তাহলে পরীক্ষায় আসবে মার্স নিয়ে ইনফরমেশন কে গ্যাদার করেছিল, সেটা হচ্ছে টাইকো ব্রাহে। টাইকো ব্রাহে মার্স, এতটুকু আমরা ইনফরমেশন মনে রাখবো। আচ্ছা, তার উপর বেসিস করে ডেনমার্কের জোহান কেপলার সে কিছু কনক্লুশন এখানে দিয়েছিল। তার এই কনক্লুশন গুলো হচ্ছে 3টা ল নামে পরিচিত। তাহলে কেপলারের ল 3টা। কি কি ল আছে? একটা হচ্ছে কি ল অফ ইলিপস। এই ল গুলা খুবই গুরুত্বপূর্ণ, হ্যাঁ, আমরা এখানে এটাকে 5 স্টার দিলাম। তাহলে ফার্স্ট লটা হচ্ছে কি ল অফ ইলিপস, সেকেন্ডটা হচ্ছে ল অফ এরিয়া, থার্ডটা হচ্ছে ল অফ টাইম। তো এটার আরো কিছু কিছু নাম আছে, ল অফ টাইম বলে অথবা টাইম পিরিয়ডও বলে, হ্যাঁ, টাইম অথবা টাইম পিরিয়ড। আচ্ছা, তারপরে হচ্ছে সেকেন্ড হচ্ছে ল অফ এরিয়া, তারপরে হচ্ছে ল অফ ইলিপস বা হচ্ছে ল অফ অরবিট, আপনি যাই বলেন না কেন। তাহলে এখানে সিরিয়ালি আমরা পড়বো, পরীক্ষা কিন্তু এভাবে আসবে যে এরিয়ার লটা কত নাম্বার ল, বা আসবে নিচের কোনটা থার্ড ল কোনটা হবে টাইম। তাহলে এই 3টা ল ফার্স্ট অফ অল আমরা আগে নামটা মুখস্থ রাখবো। এই নামগুলো আমরা মনে রাখতে পারি হচ্ছে ইএটি, ইট দিয়ে। ইট মানে কি? খাওয়া, তাই না? তাহলে আমরা মনে রাখবো কিভাবে ভাইয়া? ই এ টি, ইট। ই ফর ইলিপস, তাই না? E for ellipse, A for area, and T for time. তাহলে একদম সিরিয়ালি কিন্তু এখানে আছে, তাই না? ইলিপসের ল ফার্স্ট ল, এরিয়ার ল সেকেন্ড ল, টাইমের ল থার্ড ল। আমি এখন আপনাদের এই 3টা ল একটু বুঝাবো, ঠিক আছে? ফার্স্টে তো আমি হচ্ছে রেডি দেখা যাচ্ছে না, না? ওকে, দেখেন 3টা ল, আমি জাস্ট নামগুলো বলছি, এখন আমি 3টা ল একটু এক্সপ্লেইন করবো 3টা ল কি বলছে। তো ফার্স্ট হচ্ছে কি, দ্য অরবিট অফ ইচ প্ল্যানেট ইজ এন ইলিপস হুইচ হ্যাজ দ্য সান এট ওয়ান অফ ইটস ফোকাই। আচ্ছা, একটা ইলিপসের কয়টা ফোকাস থাকে একটু বলতে পারবেন? আপনি একটু বলেন তো, একটা ইলিপসের কয়টা ফোকাস থাকে? একটা ইলিপসের কয়টা ফোকাস থাকে? জারিন, তাসনিয়া, আফতাহি, সারিয়া, সবাইকে অনেক ধন্যবাদ। সবাই বলছে 2টা। আচ্ছা, তাহলে একটা ইলিপসের 2টা ফোকাস থাকে। ওকে ফাইন, এই যে একটা ইলিপস, তার 2টা ফোকাস, একটা ফোকাস এটা আর একটা ফোকাস এটা। তো এখানে বলা হয়েছে যে সানকে একটা নির্দিষ্ট একটা ফোকাসে রেখে, হ্যাঁ ধরেন এইখানে ফোকাসে, এই ফোকাসে সানকে রেখে একটা প্ল্যানেট হচ্ছে ঘুরতেছে এরকম ভাবে। তাহলে আরেকটা প্ল্যানেট ঘুরবে, সানকে এই ফোকাসেও রাখতে পারে, এই ফোকাসেও রাখতে পারে, মানে এক একটা প্ল্যানেট এক একটা ফোকাসে সূর্যকে রেখে চারিদিকে ঘুরবে। এটা হচ্ছে তার ফার্স্ট ল, যে দ্য অরবিট অফ ইচ প্ল্যানেট ইজ অ্যান ইলিপসে হুইচ হ্যাজ দ্য সান এট ওয়ান অফ ইটস ফোকাই, যে কোনো একটা ফোকাই রেখে সে ঘুরবে। দেন হচ্ছে এরিয়াটা কি বলছে? ইচ প্ল্যানেট মুভস ইন সাচ এ ওয়ে as the imaginary line joining it to the sun sweep out equal area in equal time. আমি একটু বুঝাইয়া বলি, দেখেন ধরেন এটা হচ্ছে পৃথিবী, তাহলে পৃথিবী তো ঘুরছে এরকম ভাবে, তাহলে এই জায়গা থেকে এই জায়গায় পৃথিবীর আসতে যে টাইম লাগছে আমি ধরলাম সেটা হচ্ছে 1 আওয়ার টাইম লাগছে। তাহলে আমি যদি এখানে একটা ইমাজিনারি লাইন টানি, হ্যাঁ, সানের সাথে, তাহলে সে অবশ্যই এখানে একটা এরিয়া ক্রিয়েট করলো। এই এরিয়াটা নাম দিয়ে দিলাম আমি হচ্ছে del1। যখন এই আমাদের পৃথিবী ঘুরে 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 এখানে আসলো, এখান থেকে এখানে আসতেও আবার সময় লাগছে তার কত? এই ডিস্টেন্সটা আসতে সময় লাগছে তার 1 আওয়ার, সেম টাইম লাগছে। তাহলে এখানেও যদি আমি একটা ইমাজিনারি লাইন টানি, তাহলে এটা কি একটা এরিয়া ক্রিয়েট করলো না? এই এরিয়াটার নাম দিলাম আমি হচ্ছে কি del2। তাহলে সেকেন্ড লতে এটাই বলছে যে সেম টাইমে সেম এরিয়া সে কি করে তৈরি করতেছে। তাহলে এখানে del1 সমান আমরা লিখতে পারি হচ্ছে কি del2। এটাই হচ্ছে তার সেকেন্ড লটা। তাহলে সেকেন্ড লতে কি বলছে? ইচ প্ল্যানেট মুভস ইন সাচ এ ওয়ে দ্য ইমাজিনারি লাইন জয়নিং
টু দ্য সান সুইপ আউট ইকুয়াল এরিয়া ইন ইকুয়াল টাইম। এই কথাটা গুরুত্বপূর্ণ যে ইকুয়াল এরিয়া, আচ্ছা ইকুয়াল টাইমে। আচ্ছা সেকেন্ড লটা বুঝতে পারছেন আপনারা? এরপরে হচ্ছে থার্ডটা কি টাইম পিরিয়ড নিয়ে বা টাইম নিয়ে, তাই না? তাহলে থার্ড লতে বলছে যে টি স্কোয়ার ইজ প্রপোর্শনাল টু কি আর কিউব। টি তো বুঝছেন টাইম পিরিয়ড, প্রত্যেকটা প্ল্যানেটের যে টাইম পিরিয়ড। আর আর হচ্ছে ডিস্টেন্স। এটা কি নর্মাল ডিস্টেন্স না, এটা হচ্ছে মিন ডিস্টেন্স। ওকে, এটা হচ্ছে সান আর প্ল্যানেটের মাঝখানে মেইন যে ডিস্টেন্স সেটা হচ্ছে কি আপনার এই আর। কারণ দেখেন যখন পৃথিবী এখানে ছিল তার ডিস্টেন্স যতটুকু ছিল, পৃথিবী যখন এখানে থাকবে তার ডিস্টেন্স কিন্তু আলাদা, আবার যখন এখানে ছিল তার ডিস্টেন্স কিন্তু আলাদা। সো আমরা সান থেকে আর্থের, হ্যাঁ, একটা মেইন ডিস্টেন্স আমরা নেই, সেটা হচ্ছে আর কিউব। তাহলে আমরা এটা কি বলতে পারি না যে T1 স্কয়ার বাই T2 স্কয়ার সমান R1 কিউব বাই R2 কিউব? এটা আমরা বলতে পারি। তাহলে এটা হচ্ছে থার্ড ল। এই তিনটা হচ্ছে কেপলারের তিনটা ল। আপনারা আশা করি বুঝছেন। হ্যাঁ, আচ্ছা, ফার্স্ট লতে দুইটা ফোকাস হলেও সানকেই ফোকাস রাখছে, তাহলে আরেকটা ফোকাইতে কি আছে? কিছুই থাকে না। সানও তো কনস্ট্যান্ট থাকে না, সানও তো ঘুরছে, তাই না? একটার জন্য একটা ফোকাসে থাকে, আর একটার জন্য আরেকটা ফোকাস থাকে, সেও তো কন্টিনিউয়াসলি ঘুরে। মানে সান কি কখনো কনস্ট্যান্টলি একটা জায়গায় থাকে? থাকে না, সেও ঘুরতেছে, তাই না? ওকে, তাহলে আমরা একটু সামনে আগাই, একটা এমসিকিউ দেখি যে হুইচ ওয়ান ইজ নট কেপলারস ল। তাহলে ল অফ ইলিপস, ইট দিয়ে আমরা মনে রাখবো, তাই না? EAT, তার মানে হচ্ছে ইলিপস, এটা হচ্ছে ল। এ এরিয়া, এটাও ল। টি হচ্ছে টাইম, এটাও ল। তাহলে কোনটা ল নয়? সি নাম্বারটা হচ্ছে কারেক্ট। তো আমরা একটা কুইজে আমরা সবাই অ্যাটেন্ড করি, হ্যাঁ? ওকে, এটা আপনারা মোটামুটি সবাই কারেক্ট অ্যান্সার দিচ্ছেন, ঠিক আছে? তো সবাইকে অনেক থ্যাংক ইউ। সবাই সি দেখাইছেন আপনারা। যে on which factor period of revolution of planet depends? আচ্ছা, এরিয়া অফ প্ল্যানেট, ম্যাস নাকি ডিস্টেন্স বিটুইন সান এন্ড প্ল্যানেট? তাহলে হচ্ছে টাইম পিরিয়ড, তাই না? টাইম পিরিয়ড হচ্ছে ডিস্টেন্সের উপর ডিপেন্ড করতেছে। সো কারেক্ট অ্যান্সার হচ্ছে কি সি। ওকে, আচ্ছা আমরা এখন এই যে কয়েকটা ল পড়েছি আমরা, হ্যাঁ, গ্যালিলিও ল পড়লাম না, ফলিং বডির ল। এখান থেকে আমরা একটা একটু ম্যাথ সলভ করবো। সহজ ম্যাথ তো আমরা পারবো, বাট এই ম্যাথটা আমরা একটু সবাই পড়ি তো। আমি সবাইকে 10 সেকেন্ড টাইম দিলাম, আমি তো করাই দিব, বুঝাই দিব, বাট আমরা একটু পড়ি। দেখেন কি বলছে। এ ওয়াটার ট্যাপ ড্রিপস কন্টিনিউয়াসলি ফর 3 সেকেন্ড ইন্টারভাল। তাহলে একটা ট্যাপ থেকে 3 সেকেন্ড পর পর ইন্টারভালে হচ্ছে একটা পানির ফোঁটা পড়তেছে, তাই না? এ ড্রপ অফ ওয়াটার ফলস ইন 2 মিটার ইন দ্য ফার্স্ট সেকেন্ড। তাহলে ফার্স্ট সেকেন্ডে মানে পড়ার পরে 1 সেকেন্ডে এটা 2 মিটার নিচে নামলো। আফটার 1 সেকেন্ড অফ ড্রপ অফ ওয়াটার, হাউ ফার উইল দ্য প্রিভিয়াস ড্রপ অফ ওয়াটার ফল? তাহলে একটা ড্রপ 1 সেকেন্ড পড়ার পরে তার প্রিভিয়াসটা কতটুকু সে নিচে নামবে, এটা আমরা একটু বের করব। মানে একটু জিনিসগুলো কি একটু কঠিন লাগতেছে নাকি? এই ম্যাথটা খুব সহজ, কিন্তু আপনি যদি একটু চিন্তা করেন, আবার একবার পড়েন তো আপনারা, একবার রিডিং দেন একবার। কি বললো আমি আপনাদের বুঝাই। দেখেন এখানে হচ্ছে একটা টেপ। এই টেপ থেকে আপনার কি বললো যে এ ড্রপ অফ ওয়াটার ফল 2 মিটার ইন ফার্স্ট সেকেন্ড। তাহলে 1 সেকেন্ডে, এই যে 1 সেকেন্ডে সে কতটুকু ডিস্টেন্স গেল? এই ডিস্টেন্সটা কত? 2 মিটার। এটা তো আমরা বুঝছি যে 2 মিটার ইন দ্য ফার্স্ট সেকেন্ড। তাহলে ফার্স্ট সেকেন্ডে কত? 2 মিটার গেল। এখন বললো কি যে আফটার 1 সেকেন্ড অফ ড্রপ অফ ওয়াটার, তাহলে 1 সেকেন্ড পরে তার প্রিভিয়াস ড্রপটা কতটুকু? দেখেন তার আগে যে আপনার ড্রপটা পড়ছে, অবশ্যই যেহেতু 3 সেকেন্ড ইন্টারভাল দিয়ে দিয়ে পড়ছে, তার মানে আরেকটা ড্রপ হচ্ছে এখান থেকে এখানে যে গেল, ধরেন এখানে আসলো, এই মাঝখানের টাইমের ডিফারেন্সটা কত হবে? 3 সেকেন্ড হবে না? আচ্ছা, তো আমাকে এখন বের করতে হবে কতটুকু সে এই টেপ থেকে কতটুকু সে নামলো। তার মানে আমাকে বের করতে হবে কত? এই পুরা ডিস্টেন্সটা বের করতে হবে, এইচ। এটা যদি হয় H1, তাহলে এটা হবে H2। আমাকে বের করতে হবে H2 সমান কত। আচ্ছা, রাইহা বলছে 2 মিটার কিনা, অ্যান্সারটা 2 মিটার না। আপনারা কি আমার ফিগারটা বুঝতে পারছেন? যেহেতু 3 সেকেন্ড ইন্টারভাল দিয়ে দিয়ে একটা পড়তিছে, তার মানে প্রথম
প্রথমটা এই 3 মিটার আগে থাকবে, তারপরেরটা 1 সেকেন্ড গেল, তারপরেরটা কিন্তু তার 3 সেকেন্ড সামনে থাকবে। তাহলে প্রথমটা আপনার কোয়েশ্চনে বলা দেওয়া আছে কত মিটার গেল, 2 মিটার। তাহলে এর আগেরটা টোটাল কত মিটার সে যাবে। তাহলে আমরা কি এখানে ওই যে ফলিং বডিজ এর যে থার্ড লটা ছিল, সে থার্ড লটা কি ছিল, এইচ ইজ প্রপোর্শনাল টু টি স্কোয়ার ছিল না? তার মানে h2/h1 সমান t2/t1 স্কোয়ার লিখা যায়। আচ্ছা, তাহলে বের করব কি, h2 সমান t2 কত, t2 হচ্ছে ভাইয়া আপনার 4 সেকেন্ড। দেখেন এখান থেকে এখানে আসতে তার সময় লাগছে কত, 4 সেকেন্ড। তাহলে 4, t1টা কত, 1 সেকেন্ড। তাহলে স্কোয়ার করলে কত হয়, স্কোয়ার ইন্টু h1, তাহলে 16 ইন্টু h1টা কত, 2 মিটার, h1 2 মিটার, তাহলে হচ্ছে 32 মিটার। সবাই কি বুঝছেন? হ্যাঁ, থার্ড ল জানেন তাসনিয়া, থার্ড ল অফ গ্যালিলিও, এক্সেলেন্ট। তাহলে হচ্ছে 32 মিটার সে যাবে। ওকে, আমরা এখন সবচেয়ে কমন একটা জিনিস পড়বো, সেটা হচ্ছে কি নিউটনস ল অফ গ্রেভিটেশন। আচ্ছা, নিউটন কত সালে দিয়েছিল, 1687, 1687। তাহলে এই সালটা একটু মনে রাখার চেষ্টা করব। সে আপনার হচ্ছে যে স্টেটমেন্টটা দিয়েছিল সেটা কি ছিল, এনি টু পার্টিকেলস ইন দ্য ইউনিভার্স অ্যাট্রাক্ট ইচ আদার। যে কোনো দুইটা পার্টিকেল তারা একটা আরেকটাকে কি করবে, অ্যাট্রাক্ট করবে, তাই না? আচ্ছা, সেই অ্যাট্রাকশনের যে ফোর্সটা, সেই ফোর্সটা কার কার উপর ডিপেন্ড করবে দেখেন। সে বলছে এটা যদি একটা অবজেক্ট হয় m1 আর এটা যদি একটা অবজেক্ট হয় m2, তাহলে এই দুইটা পরস্পরকে কি করবে, তারা একটা এফ ফোর্সে অ্যাট্রাক্ট করবে। সেই অ্যাট্রাকশনটা এফ ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল এই দুইটার ম্যাসের প্রোডাক্টের প্রপোর্শনাল, আর তাদের মাঝখানে ডিস্টেন্স, এই ডিস্টেন্সের স্কোয়ারের ইনভার্সলি প্রপোর্শনাল, তাই না? আচ্ছা, এটাই তো বলছে যে এনি টু পার্টিকেল ইন দ্য ইউনিভার্স অ্যাট্রাক্ট ইচ আদার উইথ এ ফোর্স which is directly proportional to the product of their masses and inversely proportional to the square of the distance between them, তাই না, স্কোয়ার। আচ্ছা, this force act along the line joining of two particles or objects। আচ্ছা, এই ফোর্সটা কিন্তু তাদের মাঝখানে, দুটো অবজেক্টের মাঝখানে যে মিডিয়াম, সেই মিডিয়ামের উপর কিন্তু কোনো ডিপেন্ড করছে না। তাহলে এই ফোর্সটা ডিপেন্ড করতেছে খালি দুইটা জিনিস, একটা হচ্ছে ম্যাস আর একটা হচ্ছে কি, ডিস্টেন্স। তাহলে আমরা যদি এখানে সমান দেই, ইকুয়াল সাইন দিলে আমাদের একটা কনস্ট্যান্ট আসবে, সেটা জি m1 m2 ডিভাইডেড হচ্ছে ডি স্কোয়ার। আচ্ছা, এইটা খুবই গুরুত্বপূর্ণ। এই জি কে আমরা কি বলি, ইউনিভার্সাল গ্রেভিটেশনাল কনস্ট্যান্ট। খুবই গুরুত্বপূর্ণ কথা, ইউনিভার্সাল গ্রেভিটেশনাল কনস্ট্যান্ট, গ্রেভিটেশনাল কনস্ট্যান্ট। ওকে, তো এটার ভ্যালু, এটার ইউনিট, এটার ডাইমেনশন পরীক্ষার জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ। সো এই কনস্ট্যান্টটা ফিজিক্সের একমাত্র কনস্ট্যান্ট যেটা কোনো রকম চেঞ্জ হয় না। আমি গত কালকেও আপনাদের সেটা জানাইছিলাম যে এটা কখনোই চেঞ্জ হচ্ছে না। এটার ভ্যালুটা কত, 6.673 10⁻⁻11 নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। আর তার ডাইমেনশনটা কি ছিল, L³ m-1 t ইনভার্স 2। আমরা একদম মুখস্থ করে ফেলবো, L³ m-1 t minus 2। আচ্ছা, তো এই লাস্টের কথাগুলো কি বলছে দেখেন, লাস্টের কথাগুলো কি বলছে, G is a constant, G is a constant of proportionality and is known as universal gravitational constant। এই কনস্ট্যান্টটা একটা ইউনিভার্সাল কনস্ট্যান্ট আমরা কেন বলি, কারণ এটা কারোর উপর ডিপেন্ড করতেছে না। ইট ডাজ নট ডিপেন্ড অন দ্য নেচার অফ দ্য মিডিয়াম। তাদের মাঝখানে কি আছে, মিডিয়ামটা কি, কোনো মিডিয়াম কোনো কিছুর উপর ডিপেন্ড করতেছে না। অর ডাজ নট ডিপেন্ড অন পারমিয়াবিলিটি, সাসেপ্টিবিলিটি, ডিরেক্টিভিটি, হ্যাঁ, কোনো কিছুর, বা ফিজিক্যাল কন্ডিশন অফ দ্য পার্টিকেল, কোনো কিছুর উপর ডিপেন্ড করছে না। এই জন্য আমরা বলি এটাকে হচ্ছে ইউনিভার্সাল গ্রেভিটেশনাল কনস্ট্যান্ট। আচ্ছা, এখন আসেন, আপনার পরীক্ষা এখান থেকে বিভিন্নভাবে প্রশ্ন আসতে পারে। বলতে পারে যে দুইটা ইউনিট ম্যাস, ধরেন 1 কেজি 1 কেজি, তাদের মাঝখানে ডিস্টেন্স হচ্ছে 1 মিটার, তাহলে তারা কত ফোর্সে অ্যাট্রাক্ট করবে? ঠিক আছে, তাহলে কত ফোর্সে অ্যাট্রাক্ট করবে দেখেন। আপনি যদি এখানে এম এর জায়গায় কত বসান, 1, এই এম এর জায়গায় কত বসাবেন, 1, এই ডি এর জায়গায় কত বসাবেন, 1, তাই না? তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি, F ইকুয়াল টু জি। তার মানে সে কত ফোর্স অ্যাট্রাক্ট করবে, 6.673 10⁻11 নিউটন। অর্থাৎ ইউনিট ম্যাস যখন ইউনিট ডিস্টেন্সে থাকবে, তখন যে ফোর্সটা, তাকে আমরা বলি গ্রেভিটেশনাল কনস্ট্যান্ট। ওকে, আচ্ছা, তো এখানে এটাই বলছে দেখেন, গ্রেভিটেশনাল কনস্ট্যান্ট এফ ইকুয়াল টু জি আমরা কখন লিখতে পারি,
যখন ইউনিট মাস ইউনিট ডিস্টেন্সে থাকবে, তাই না? ইস দেখেন গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট ইজ নিউমেরিক্যালি ইকুয়াল টু দ্য ফোর্স অফ অ্যাট্রাকশন বিটুইন টু ইউনিট masses kept in unit distance apart. ওকে, তার মানে যখন 1 কেজি আর এটাও কত 1 কেজি, তাদের মাঝখানে ডিস্টেন্স থাকবে কত 1 মিটার। সো এখানে যে ফোর্সটা কাজ করবে এই ফোর্সটাই হচ্ছে কি গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট। ওকে ওকে, এখন দেখেন এখান থেকে আপনাকে পরীক্ষায় বিভিন্নভাবে দিতে পারে, যে বলবে যে দুইটা ম্যাসের মাঝখানে ডিস্টেন্স হাফ করা হলো এবং তাদের ম্যাস হচ্ছে আপনার টু টাইমস করা হলো, তখন সেই ক্ষেত্রে আপনার ফোর্স কত। তখন আপনি বসাবেন, বসে বসে আপনি দেখবেন যে একটু ঠান্ডা মাথায়, এগুলো আমরা মুখে মুখে করবো না, যে এফ ইকুয়াল টু আমরা তো জানি জি m1 m2 বাই ডি স্কোয়ার, তাই না? এখন আপনাকে কি বললো যে ধরেন যে ডিস্টেন্স কি করা হলো হাফ করা হলো, ডিস্টেন্স যদি হাফ করা হয় এবং তাদেরকে প্রত্যেকটা ম্যাচ যদি টু টাইমস করা হয় তাহলে কত হবে, তাহলে আমরা এখানে 2 দিব আর আবার 2 দিব এবং তার ডিস্টেন্স কি করা হলো হাফ। তাহলে দেখেন এখানে কত হইলো 1/4 হলো, 1/4 এটা উপরে আসলে কত হবে 4 4 আর এখানে 4 4 4 কত 16, তাহলে 16 টাইমস হবে। মানে যখন আমি দুইটা অবজেক্টের মাঝখানে ডিস্টেন্স আমি হাফ করব, মানে কাছাকাছি নিয়ে আসব, এবং দুইটা ম্যাচ যখন আমি 2 টাইমস করব, তখন তাদের মাঝখানের যে অ্যাট্রাকটিভ ফোর্সটা সেটা কিন্তু 16 টাইমস হবে। কথা বুঝছেন? এরকম ভাবে বিভিন্ন ভাবে আপনাকে মেডিকেলে দিতে পারে যে আপনার ম্যাচটা ঠিকঠাক থাকবে আনচেঞ্জ রেখে, যখন ডিস্টেন্স হচ্ছে আপনার 3 টাইমস করা হলো 4 টাইমস করা হলো। আশা করি আপনারা এই টাইপের কোয়েশ্চেনগুলো পারবেন। আচ্ছা, এরপরে দেখেন এটা খুব বেশি গুরুত্বপূর্ণ বিধায় আরেকটা স্লাইডে আমি রাখছি ভ্যালু, ডাইমেনশন এবং ইউনিট। তো এটা আমি আবার একবার আপনাদের লিখাই দিতে যাচ্ছি। ভ্যালুটা কত 6.673 ইন্টু 10⁻⁻11, তাই না? আর তার ডাইমেনশনটা কি হবে, ডাইমেনশনটা হচ্ছে L³ m-1 T ইনভার্স 2। এটা আমরা গতকালই আমরা দেখছি কিভাবে বের করতে হয়, বাট অনেক টাইম কনজিউমিং ব্যাপার স্যাপার, তো সেটা আমরা মুখস্থ রাখবো। আর ইউনিটটা কি হবে নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার। আচ্ছা, দেখেন ডিপেন্ডেন্সি, তো ডেফিনেশন এটা আমি অলরেডি মনে হয় বলছি আপনাদের মাত্রই, যে অ্যাট্রাকটিভ ফোর্স বিটুইন টু পার্টিকলস অফ ইউনিট ম্যাস, যখন ইউনিট ম্যাসের মাঝখানে ডিফারেন্সটা ফোর্সটা তাকে আমরা বলি গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট। আর এটার ভ্যালুটা কত এটা মাত্রই বললাম, এগুলা ভ্যালু এবং ইউনিট আমরা বলছি। এখন আসেন 3 নাম্বার পয়েন্টটা খুব বেশি গুরুত্বপূর্ণ, এটা আমরা অনেকে একটু মানে হয়তোবা কম কম দেখছি আর কি, যে অন দ্য আদার হ্যান্ড সায়েন্টিস্ট পয়েন্টিং অ্যান্ড ফিলিপস, এই সায়েন্টিস্টের নামটা একটু মুখস্থ রাখতে হবে, হ্যাঁ, যে পয়েন্টিং অ্যান্ড ফিলিপস কেম টু এ কনক্লুশন থ্রু অ্যান এক্সপেরিমেন্ট, তারা একটা এক্সপেরিমেন্ট চালায় এবং তারপর তারা বলছে যে গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট ডাজ নট চেঞ্জ উইথ দ্য চেঞ্জ ইন টেম্পারেচার। কথাটা খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে কিন্তু এমসিকিউ আসতে পারে, যে গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্টটা জি এর উপর টেম্পারেচার উপর ডিপেন্ড করতেছে না। ধরেন টেম্পারেচার বাড়াচ্ছেন বা কমাচ্ছেন, তার উপর জি এর কোনো রকম ইফেক্ট নাই। এটা কে এক্সপেরিমেন্ট করেছিল? পয়েন্টিং অ্যান্ড ফিলিপস। পয়েন্টিং অ্যান্ড ফিলিপস। আমি মেইনলি এই বক্সটা রাখার উদ্দেশ্যই হচ্ছে এই 3 নাম্বার স্লাইডটা আপনাদেরকে জানানো, ঠিক আছে? দেখেন একটা এমসিকিউ সলভ করি। ইফ মুন এন্ড আর্থস মাস বিকামস টুয়াইস, আচ্ছা, and distance between them becomes double, then gravitational force between moon and earth 2 times 4 times remain same নাকি 8 times? ওকে, দেখেন F equal to হচ্ছে G m1 m2 by d square। সো আমি কি লিখতে পারি এখানে mass becomes twice, আচ্ছা মুন এবং আর্থ দুইটারই mass কি করা হলো 2 টাইমস করা হলো, তাহলে এই যে 2m1 2m2। আচ্ছা, ডিস্টেন্স কি করা হইলো ডাবল, তাহলে ডিস্টেন্স যদি ডাবল করি আমি তাহলে 2d হইলো, তাই না? তাহলে দেখেন এই যে 2 স্কয়ার মানে 4 আর উপরে 4 4 4 উপরে নিচে ভ্যানিশ হয়ে যাচ্ছে, তার মানে একদম আগের মতোই আছে, তাই না? তাহলে এখানে কোনো রকম তার কি হচ্ছে না, ফোর্সটা কি হচ্ছে না, চেঞ্জ হচ্ছে না, তাই না? সো 2 টাইমস হচ্ছে না 4 টাইমস হচ্ছে না, তাহলে রিমেইন সেম, সি নাম্বারটা হচ্ছে কারেক্ট। ওকে, আচ্ছা, অধরা বলছেন যে হ্যাঁ পয়েন্টিং ভেক্টর কি এই সায়েন্টিস্ট ডিসকভার করেছে কিনা। মোস্ট প্রবাবলি, খুব সম্ভাবনা, কারণ তাকে নিয়ে আমরা খুব বেশি একটা আসলে আমরা জানি না, বুঝছেন? তাকে নিয়ে আমরা খুব কমই জানি ফিজিক্সে। সো পসিবিলিটি উনি আর কি সেই পয়েন্টিং ভেক্টরের পয়েন্টিং। ওকে, আমরা এই কুইজটা একটু অ্যান্সার দেই সবাই।
আহ, আপনারা এটা কিন্তু বি সি ডি, বাট বেশিরভাগই সবাই হচ্ছে আমরা কারেক্ট অ্যান্সার দিছি। তো কারেক্ট অ্যান্সার দিছি সি নাম্বারটা, সি হচ্ছে কারেক্ট। হ্যাঁ, শুনেন, যারা যারা ভুল করছেন তারা একটু মনোযোগ দিয়ে শুনেন। কি বললো যে বিটুইন অ্যান অ্যাপল অ্যান্ড আর্থ হুইচ ওয়ান পুলড ইন মোর টেনশন ইন কেস অফ গ্রেভিটেশনাল ফোর্স, মানে কে বেশি ফোর্স দিচ্ছে। দেখেন, যদিও আপেল গাছ তো আমি আঁকতে পারবো না, এটা ধরে নেন একটা আপেল গাছ, যদিও এটা একটা বট গাছ, ঠিক আছে? তো বট গাছে একটা আপেল ঝুলতেছে, এটা হচ্ছে আপেল। এখন আমরা জানি যে আমাদের আর্থের প্রত্যেকটা অবজেক্টকে আর্থ কিন্তু তার সেন্টারের দিক বরাবর সে টানতেছে, তাই না? তাহলে এই আহ, আপেলটাকে নিচের দিকে টানতেছে আমি ধরলাম ক্যাপিটাল এফ ফোর্সে, যেহেতু আর্থ বড়। আচ্ছা, আবার এই গাছটাও কিন্তু এই আপেলটাকে উপর দিকে টানতেছে, সেটাকে আমি ধরলাম স্মল এফ। দেখেন, এই একটা আপেল বা একটা আম গাছ থেকে যতক্ষণ পর্যন্ত সে এখানে আছে, হ্যাঁ, যতক্ষণ পর্যন্ত সে লেগে আছে ততক্ষণ পর্যন্ত কি সে কি নিচের দিকে নেমে পড়তেছে না? তার মানে যখন নেমে পড়তেছে না বা উপরের দিকে উঠতেছে না, তার মানে এই দুইটা ফোর্স কি অবশ্যই সমান। তার মানে পৃথিবী তাকে যেই পরিমাণে ফোর্স দিচ্ছে, গাছটাও তাকে উপর দিকে সেম পরিমাণে ফোর্স দিচ্ছে। দ্যাটস ওয়াই সে কিন্তু একটা স্টেবল পর্যায়ে আছে, তাই না? তাহলে এই ক্ষেত্রে কিন্তু একটা আপেলের ফোর্স, মানে একটা আপেল যে পরিমাণ ফোর্স দিচ্ছে, হ্যাঁ, পৃথিবীকে, বা পৃথিবী আপেলকে যে পরিমাণ ফোর্স দিচ্ছে, দুইটাই কিন্তু সমান। হ্যাঁ, সো ক্যাপিটাল এফ সমান স্মল এফ। তো তাই অ্যান্সারটা হচ্ছে সি, বোথ উইল পুল ইন ইকুয়াল ফোর্স। কেউ বেশিও দিচ্ছে না, কেউ কমও দিচ্ছে না। সো এই হচ্ছে আপনার কুইজের অ্যান্সার, সি নাম্বার। আচ্ছা, আমরা আহ, একটা অল্প একটু ব্রেক নিচ্ছি। আপনারা যারা যারা নামাজ পড়বেন নামাজটা পড়ে আসেন, আমরা একটু ব্রেক নিচ্ছি। আচ্ছা, তাহলে আমরা শুরু করি। দেখেন, আমরা কুইজের পরে আছে হচ্ছে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি। এই টপিকটা খুব বেশি গুরুত্বপূর্ণ, যে পরীক্ষায় কিন্তু এখান থেকে কনসেপচুয়াল প্রশ্ন আসে এবং হচ্ছে ম্যাথমেটিক্যাল কিছু প্রবলেম এখান থেকে আসে। আচ্ছা, গ্র্যাভিটির জন্য যে অ্যাক্সেলারেশনটা হয়, যে আমি এই কলমটাকে যখন ফালাই দিব একদম নিচে দিকে, যখন ফ্রিলি সে পড়বে, তখন গ্র্যাভিটির জন্য সে প্রতি সেকেন্ডে 9.8 মিটার পার সেকেন্ড করে তার ভেলোসিটি বৃদ্ধি হবে, তাই না? তো এই যে আপনার এক সেকেন্ডে আপনার তার ভেলোসিটি কতটুকু বাড়লো? 9.8 মিটার পার সেকেন্ড করে। তো এই জিনিসটাকে আমরা বলতেছি হচ্ছে অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি। তার জি হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাই না? দেখেন এখানে কি বললো, the rate at which velocity of a freely falling body increases due to the gravitational attraction at a point is called the acceleration due to gravity of that place। তাকে আমরা কি দিয়ে আমরা রিপ্রেজেন্ট করে থাকি, সেটা হচ্ছে স্মল জি, তাই না? আচ্ছা, এখন দেখেন, acceleration due to gravity is dependent of body but not dependent of position, and acceleration due to gravity at 45 degree latitude of earth is taken as the ideal value। আমরা 45 ডিগ্রি ল্যাটিটিউডের যে জি এর ভ্যালুটা, সেটাকে আমরা আইডিয়াল ধরে নিয়েছি। তো এই জি তো আপনার আর্থ সারফেসের বিভিন্ন জায়গায় তার ভ্যালুটা কি হয়, বিভিন্ন রকম হয়। তো কোন ল্যাটিটিউডে আমরা আইডিয়াল ধরছি, সেটা হচ্ছে 45, এবং তার এসআই ইউনিটটা কি হবে, আপনার মিটার পার সেকেন্ড স্কয়ার, এবং তার ডাইমেনশনটা হবে এল টি স্কয়ার, তাই না? এল টি স্কয়ার। সো আমরা এখান থেকে বের করতে পারি আর কি, জি ইকুয়াল টু হচ্ছে জি এর যে ফর্মুলা, হ্যাঁ, সেই ফর্মুলা থেকে আমরা বের করতে পারছি যে মিটার পার সেকেন্ড স্কয়ার। এখন দেখেন যে এই জি, আমি বলছিলাম যে স্মল জি এটা কিন্তু কনস্ট্যান্ট না, এটা ভেরিয়েবল, তাই না? এটা কনস্ট্যান্ট না। এই যে acceleration due to gravity, এটা ইজ নট কনস্ট্যান্ট ফর 3 রিজনস। acceleration due to gravity varies। কোন তিনটা রিজন? এই তিনটা রিজন পরীক্ষার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি লিখে দিলাম যে কার কার উপরে, একটা হচ্ছে অ্যালটিটিউড ইফেক্ট, আর হচ্ছে ল্যাটিটিউড ইফেক্ট অর ইফেক্ট অফ শেপ। আমাদের আর্থ যে, সেটা কিন্তু একদম পুরোপুরি সার্কুলার না, সে মাঝখানে একটু কি থাকে, চ্যাপ্টা থাকে। তো তার শেপের জন্য কিন্তু জি এর ভ্যালুটা এক একটা জায়গায় কি হচ্ছে, এক এক রকম হচ্ছে। আর একটা হচ্ছে রোটেশনাল ইফেক্ট অফ দ্য আর্থ অর ইফেক্ট অফ এ ডায়াগোনাল রোটেশন অফ আর্থ। আমরা জানি আর্থের দুই ধরনের রোটেশন আছে, সে নিজের অ্যাক্সিসে একবার স্পিন করে, হ্যাঁ, তাকে আমরা বলি ডায়াগোনাল রোটেশন। আর একটা হচ্ছে সূর্যের চারিদিকে পুরোপুরি একবার ঘুরে আসে, তাই না? আচ্ছা, তাহলে এই যে তার রোটেশনাল ইফেক্ট, ল্যাটিটিউড ইফেক্ট বা অ্যালটিটিউড ইফেক্ট, এই ইফেক্টগুলোর জন্য জি এর ভ্যালুটা কিভাবে চেঞ্জ হয় বা কতটুকু পরিমাণে হয়, সেই জিনিসগুলো আমরা এখন দেখব। ওকে, আর একটু আগে যে বলেছিলাম যে 45 ডিগ্রি ল্যাটিটিউডে আমরা হচ্ছে আইডিয়াল ভ্যালুটা ধরি, সেটা আইডিয়াল ভ্যালুটা কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, আমরা মুখস্থ রাখবো 9.80665।
9.80665। ওকে, আচ্ছা, তো আমরা হিসাবের সুবিধার জন্য আমরা যখন ক্যালকুলেশন করব তখন হচ্ছে আমরা 9.81 বা 9.8 আমরা দিয়ে আমরা ক্যালকুলেশন করে থাকবো। ওকে, দেখেন এখন আমি এই তিনটার প্রত্যেকটা আলাদা আলাদা করে আপনাদের একটু এক্সপ্লেইন করব যে অ্যালটিটিউডের কিরকম হচ্ছে, যে সারফেস থেকে উপরে গেলে কেমন হয়, নিচে গেলে কেমন হয়, বা আপনার শেপের জন্য কিরকম হচ্ছে, যে পোলার রিজনে কেমন হচ্ছে, ইকুয়েটর রিজনে জি এর ভ্যালুটা কেমন হচ্ছে, আর একটা হচ্ছে সবার লাস্টে আমি রোটেশনাল ইফেক্ট নিয়ে আলোচনা করব। তাহলে এই প্রত্যেকটা নিয়ে আমি আপনাদের এখন একটু ইলাবোরেটলি ডিসকাস করতেছি। দেখেন, তো ফার্স্ট হচ্ছে অ্যালটিটিউড ইফেক্ট। এটা থেকে আমি কি বলবো, তিনটা কেস আমি আপনাদের দেখাবো। একটা হচ্ছে যখন সারফেস থেকে এইচ পরিমাণ হাইটে সে উঠবে, ঠিক আছে, হ্যাঁ, এইচ পরিমাণ সে উপরে উঠলো, আর এখানে হচ্ছে কি সে এইচ পরিমাণ সে নিচে নামলো, আর এখানে হচ্ছে সেন্টারে। তিনটা কেসে তিনটা পজিশনে জি এর ভ্যালুগুলা কিরকম হয় দেখেন। আচ্ছা, দেখেন, এটা হচ্ছে সেন্টার, সো এটা হচ্ছে আর্থ সারফেস। এই সারফেসে জি কত আমরা জানি, জি এর ফর্মুলাটা জি ইকুয়াল টু জিএম বাই আর স্কোয়ার, জি ইকুয়াল টু জিএম বাই আর স্কোয়ার, তাই না? আচ্ছা, এখানে এই জি এর ভ্যালু তো একটু আগে আমরা জানলাম, এম হচ্ছে কি আর্থের যে ম্যাস এবং আর হচ্ছে রেডিয়াস। তো এই চ্যাপ্টারে কিন্তু আমাদের কয়েকটা ভ্যালু খুব ভালো করে মুখস্থ রাখতে হবে, বিভিন্ন জায়গায় আমরা ব্যবহার করব। সেটা হচ্ছে আর্থের ম্যাস কত, রেডিয়াস কত, তার ডেন্সিটি কত, বা হচ্ছে সানের ম্যাস কত। এই জিনিসগুলোকে আপনারা জানেন কিনা, আমি অবশ্যই জানেন। আমি আপনাকে এখানে একটু আবার রিমাইন্ডার দিচ্ছি যে আর্থের যে ম্যাস সেটা হচ্ছে 6 × 10⁻24 কেজি, 6 × 10⁻24 কেজি। আচ্ছা, আর্থের যে রেডিয়াস সেটা হচ্ছে 6.4 10⁻6 মিটার, 6.4 10⁻6 মিটার। আর্থের যে ডেন্সিটি সেটা হচ্ছে 5.5 × 10⁻3 কেজি পার মিটার কিউব। এই তিনটা কার বলেন তো? এই তিনটা হচ্ছে আর্থের। আর সানের যে ম্যাস, এই ম্যাসটা আমরা একটু মুখস্থ রাখবো, ডিরেক্টলি পরীক্ষা এমসিকিউতে আসতে পারে। 2 × 10⁻30, 2 × 10⁻30 কেজি। তাহলে আমি যা লিখছি আপনারা কিন্তু এই ভ্যালুগুলো একটু মাথায় রাখবেন। এখন আসেন যে যখন আমি সারফেস থেকে এইচ পরিমাণ উপরে উঠবো তখন জি এর ভ্যালু কিন্তু কমে যাবে, জি এর ভ্যালু কমে যাবে। সেই কম ভ্যালুটাকে আমি দিলাম জি প্রাইম। কেন কমবে দেখেন, এই ইকুয়েশন থেকে দেখা যাচ্ছে যে আর এর ভ্যালু যদি বাড়ে তাহলে জি এর ভ্যালু কি হবে, কমবে। জি আর আর হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল, তাই না, স্কোয়ারের ইনভার্স প্রপোর্শনাল। তো যখন আর্থ সারফেসে সবচেয়ে বেশি থাকবে জি, যখন উপরে উঠবো কি পরিমাণ উপরে উঠবো, এইচ, আর এটা হচ্ছে কি আর, তখন সেই ক্ষেত্রে তার যে জি এর মানটা পাবো জি প্রাইম সমান আমরা জি এম বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার লিখবো, আর প্লাস এইচ হোল স্কোয়ার, তাই না? তাহলে উপরে উঠলে জি প্রাইম হবে জি এম বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার। এখন আমরা একটা জিনিস খেয়াল করেন, এটাকে যদি আমরা একটু এক্সপ্লেইন করি, ম্যাথে আমরা হচ্ছে বিস্তৃতির কিছু ম্যাথ করেছিলাম, মানে এই জিনিসটাকে আমরা একটু শর্ট করে নিয়ে আসি। যখন এইচ এর ভ্যালুটা অনেক কম হবে, ধরেন সারফেস থেকে অল্প একটু উপরে, হ্যাঁ, যখন এইচ লেস দেন হচ্ছে আর হবে, তখন কিন্তু আমরা জি প্রাইম সমান লিখতে পারি 1 - 2h/r। এই ফর্মুলাটা দিয়েও কিন্তু আমাদের বেশ কিছু ম্যাথ করতে হয়, মাঝে মাঝে এটা দিয়ে করলে দ্রুত মিলে যাবে। তো এটা কখন অ্যাপ্লিকেবল হবে, যখন এইচ লেস দেন কি হবে, লেস দেন ইকুয়াল না, লেস দেন কি হবে, আর। এই কন্ডিশনটা একটু মাথায় রাখবেন, ঠিক আছে, যে এইচ যখন আর এর চেয়ে অনেক কম হবে তখন আমরা লিখতে পারি জি প্রাইম সমান 1 - 2h/r ইন্টু জি। ওকে, ইন্টু জি। আচ্ছা, তাহলে আমরা দেখলাম যে যখন এইচ হাইটে গেল তখন হচ্ছে কি পরিমাণ চেঞ্জ হলো। এখন দেখেন যখন নিচে নামবে, যখন সারফেস থেকে এইচ পরিমাণ সে নিচে নামলো, তখন নিচে গেলেও কিন্তু জি এর মানটা বাড়ে না কমে? নিচে গেলে জি এর মান বাড়ে না কমে? আপনারা একটু বলেন তো, নিচে গেলে যখন সারফেস থেকে আমি এইচ পরিমাণ নিচে নামবো তখন জি এর মান বাড়বে না কমবে? একটু কমেন্ট করে জানান তো আপনারা। আচ্ছা, তাহলে ফাউইন বললেন, সারিয়া বললেন কমবে, জারিন তাসনিয়া বললেন বাড়বে বাট সেন্টারে জিরো। জারিন তাসনিয়া, আপনি কিন্তু ভুল বলছেন, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা, আফতাহি বলছেন কোনটা ইউজ করবো কিভাবে বুঝবো। শুনেন, আমরা নর্মালি আমরা এটা দিয়ে ইউজ করব,
এই ফর্মুলাটা ইউজ করব বেশি। হ্যাঁ, এটা দিয়ে আমাদের ম্যাথ মিলবে। আর উপরেরটা আমরা কম পরিমাণে ইউজ করব, একটা কেসে ইউজ করব, সেটা আমি আপনাদের একটু পরে দেখাই দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা, তাহলে যারা যারা বললেন মন, রাউদাত কমবে কমবে বলছেন, যারা যারা সবাই বলছেন কমবে, তারা একটু দেখেন তো, যখন এইচ পরিমাণ সে নিচে নামে এখানে আসলো, তখন আর এর মান বাড়ে না কমে? আর এর মান কমতিছে। আর এর মান যদি কমে, তাহলে জি এর মান কি হওয়ার কথা ছিল? বাড়ার কথা ছিল। যেহেতু আমি এখানে এই ফর্মুলাতে আমরা দেখতেছি আর বাড়লে জি কমবে, আর কমলে জি বাড়বে, তাহলে এখানে যেহেতু আর কমে যাচ্ছে, সো জি তো বাড়ার কথা ছিল, তাই না? জি বাড়ার কথা ছিল, কিন্তু জি কিন্তু কমতিছে। কেন কমতিছে আমি আপনাকে বলি। দেখেন, ফর্মুলাটা কি ছিল? জি ইকুয়াল টু জিএম বাই আর স্কোয়ার। যখন একটা অবজেক্ট আর্ট সারফেসে থাকবে, তখন পুরা এই আর্ট তাকে কি করতেছে? টানতেছে। পুরা আর্ট তাকে টানবে। বাট যখন সে নিচে আসবে, এখানে আসলো, তখন এতটুকু পৃথিবী তাকে টানবে। তার মানে পৃথিবীর ম্যাসও কি হয়ে যাচ্ছে? চেঞ্জ হচ্ছে। উপরে ওঠার ক্ষেত্রে যখন একটা অবজেক্ট এখানে 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 ছিল, তখন আর্থের ম্যাস কি ছিল? কনস্ট্যান্ট ছিল। বাট যখন নিচে নামতিছে, তখন কিন্তু আর এর পরিমাণও কমছে, এম এর পরিমাণও কমছে। আচ্ছা, যখন আরেকটু নিচে নামবে, এখানে আসলো অবজেক্টটা, তখন এই এতটুকু পৃথিবী তাকে কি করবে? টানবে। তার মানে নিচে নামার ক্ষেত্রে যত নিচে নামবে, পৃথিবীর ম্যাস তত কমতিছে। এখন দেখেন কোনটা বড় বেশি? আরও কমছে, এমও কমছে, বাট কম্পারেটিভলি বেশি কোনটা? দেখেন, এই যে ম্যাস হচ্ছে 24, হ্যাঁ, আর হচ্ছে 10⁶। তাহলে অবশ্যই ম্যাসটা যেহেতু বেশি কমছে, তাহলে ম্যাসটা বেশি কমতেছে যেহেতু, এজন্য ম্যাস আর জি প্রপোর্শনাল, এজন্য জিও কমছে। তাহলে আমরা ঠিক আছে, ফাইন। তাহলে আমরা বুঝলাম যে হচ্ছে উপরে গেলেও জি এর মান কমবে, নিচে গেলেও কি জি এর মান কমবে, এবং কমতে 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 একদম সেন্টারে এসে জি এর মান কত হয়ে যাবে? একদম জিরো হয়ে যাবে, তাই না? জি এর মান একদম জিরো হয়ে যাবে। আচ্ছা, তাহলে যখন নিচে নামবে, তখন সেই ক্ষেত্রে আমাদের যে ফর্মুলাটা জি প্রাইম সমান, এটা কি হবে? আর বাই আর মাইনাস এইচ হোল স্কয়ার। আচ্ছা, আমি এটা নর্মাল ফর্মুলাটাকে লিখি। দেখেন, জি প্রাইম সমান কি হবে? জি এম বাই আর মাইনাস এইচ হোল স্কয়ার, তাই তো? আচ্ছা, তো এটাকেও সেম, যখন আমরা এইচ লেস দেন আর হবে, এইচ লেস দেন আর হবে, তখন আমরা লিখতে পারি জি প্রাইম সমান 1 মাইনাস এইচ বাই আর ইন্টু জি। এটা দিয়েও আমাদের ম্যাথ করতে হইতে পারে। হ্যাঁ, দুইটাই জেনে রাখবো আমরা। নর্মাল হচ্ছে কি, নর্মালি আমরা ফর্মুলা পাচ্ছি এটা, আর যখন আমরা এই ফর্মুলাতে আমরা যখন এইচ অনেক কম পাবো আর এর তুলনায়, তখন হচ্ছে জি প্রাইম সমান 1 মাইনাস এইচ বাই আর ইন্টু জিটা লিখবো আমরা। ওকে, আচ্ছা, আরেকটা এখানে একটা ফর্মুলা দেওয়া বাদ গেছিল, সেটা হচ্ছে জি সমান এত, জি প্রাইম সমান এত। এখন আমি যদি এটা দ্বারা ডিভাইড করি, তাহলে আমি কি লিখতে পারি না এরকম যে জি প্রাইম সমান আর বাই আর প্লাস এইচ হোল স্কয়ার ইন্টু জি? আপনারা কি বুঝছেন? আমি কি করলাম, যে এইটাকে এটা দ্বারা ডিভাইড করলাম, এটাকে 1 নম্বর ইকুয়েশন ধরলাম, এটাকে আমি 2 নম্বর ইকুয়েশন ধরলাম, ধরে ডিভাইড করছি। ডিভাইড করলে এই জিএম জিএম কাটা চলে যাচ্ছে, ফলে আমি লিখতে পারতেছি জি প্রাইম সমান আর বাই আর প্লাস এইচ হোল স্কয়ার ইন্টু জি। ওকে, আচ্ছা, নর্মাল ফর্মুলাটাই এম চেঞ্জ করব না মানে আমি বুঝি নাই, জানেন তাসনিয়া কি বলছেন? দেখেন, যখন একটা অবজেক্ট যখন উপরে উঠবে, যখন এখানে আছে, তখন পুরা পৃথিবী তাকে টানছে, যখন আরো উপরে উঠতেছে, তখনও পুরা পৃথিবী তাকে টানছে। তো যখন উপরে ওঠার ক্ষেত্রে কিন্তু জি আর এম দুইটাই কিন্তু কি আছে? কনস্ট্যান্ট আছে। বাট যখন নিচে নামে, তখন কিন্তু আরো কমছে, এমও কমছে। সো এই জন্য কম্পারেটিভলি বেশি কমছে উপরেরটা, এই জন্য জি এর মানও কি হচ্ছে? কমতেছে। সেকেন্ড রো এর এম, সেকেন্ড রো এর এম আমি বুঝি নাই, আপনি কি প্রশ্ন করলেন? একটু ক্লিয়ারলি যদি বলতেন। আচ্ছা, ফাইন, তাহলে আমরা একটু সামনে আগাই। যখন একদম সেন্টারে চলে যাবে, হ্যাঁ, একদম সেন্টারে যখন যাবে, একদম সেন্টারে আসলো জি, সেন্টারে জি এর ভ্যালুটা কত আসতেছে? 0। কারণ সেন্টারের ক্ষেত্রে আমরা এইচ ইকুয়াল টু কি লিখবো? আর। তাহলে এখানে এইচ ইকুয়াল টু যদি আর বসাই, এইচ এর জায়গায় আর বসাই, তাহলে এইচ এর জায়গায় আর বসালে জি প্রাইম সমান কত আসতেছে? 1 মাইনাস আর বাই আর, হ্যাঁ, জি সমান কত আসতেছে? 0। অর্থাৎ সেন্টারে জি এর মান আসতেছে কত? 0। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে কি মনে রাখবো? আমরা এখান থেকে মনে রাখবো যে আর্থ সারফেসে জি এর ভ্যালুটা হচ্ছে সবচেয়ে বেশি, 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আর্থ সারফেস থেকে উপরে উঠলে জি এর ভ্যালু কমবে, নিচে নামলে জি এর ভ্যালু কমবে, এবং একদম সেন্টারে গেলে জি এর ভ্যালু কত হবে? 0 হবে। আর ফর্মুলা হিসেবে মনে রাখবো যে উপরে ওঠার ক্ষেত্রে জি প্রাইম সমান আর বাই আর প্লাস এইচ হোল স্কয়ার ইন্টু জি, এবং এটা ছাড়াও আমরা
আরেকভাবে লিখতে পারি জি প্রাইম সমান 1 মাইনাস 2h বাই আর। আবার নিচে নাম্বার ক্ষেত্রে হচ্ছে কি 1 মাইনাস 2h বাই 1 মাইনাস h বাই আর জি, আর এখানে হচ্ছে 1 মাইনাস 2h বাই আর জি। এখন শুনেন, মাঝে মাঝে আপনাকে কিন্তু বলতে পারে ডেনসিটি দিয়ে বলতে পারে, ডেনসিটি দিয়ে যখন বলবে তখন জি এর ভ্যালুটা হচ্ছে জি প্রাইম সমান আমি একটু ডেনসিটি দিয়ে আলাদা করে একটু লিখে দিচ্ছি। ধরেন ডেনসিটি দেয়া থাকলো, হ্যাঁ, রো ডেনসিটি থাকলে তাহলে আমরা কি বলবো যে জি প্রাইম সমান, ফার্স্টে জিটা লিখি, জি জি ইকুয়াল টু হচ্ছে 4/3 পাই আর জি রো। দেখেন এটা কিভাবে আসছে, আমরা তো জানি যে রো ইকুয়াল টু হচ্ছে এম বাই ভি, তাই না? রো ইকুয়াল টু কি এম বাই ভি। তো আর্থ যেহেতু একটা স্ফিয়ার, তো স্ফিয়ারের যে ভলিউম সেটা আমরা জানি 4/3 পাই আর কিউব, 4/3 পাই আর কিউব। আচ্ছা, তো এখান থেকে আমরা কি লিখতে পারি, এম ইকুয়াল টু কি লিখতে পারি, রো ইন্টু ভি। রো ভি মানে কত, 4/3 পাই আর কিউব। এটা আমরা পুরোটা কি পেলাম, এম এর ভ্যালু পেলাম, তাই না? সো আমরা তো ফর্মুলার মধ্যে যদি বসাই জি ইকুয়াল টু জি ইন্টু এম বাই আর স্কোয়ার, তাহলে এখানে জি লিখলাম আর এম এর জায়গায় লিখবো পুরা জিনিসটা। এম এর জায়গায় কি লিখবো, রো ইন্টু 4/3 পাই আর কিউব, আর নিচে কি আছে আর স্কোয়ার। তাহলে আর স্কোয়ার আর এখানে আর কিউবের মধ্যে উপরে খালি থাকবে কি আর, তাহলে আমি লিখতে পারি 4/3 পাই আর জিরো। তাহলে ফাইনালি আমরা যেটা পাইলাম সেই জিনিসটাকে যদি আমি একটু লিখি, ফাইনালি কি পেলাম, জি ইকুয়াল টু 4/3 পাই আর জিরো, তাই না? তো আমি এটা কিভাবে আসছে সেটা দেখাইলাম। রো ইকুয়াল টু এম বাই ভি থেকে আমরা ম্যাথটা বের করছি, ম্যাথটা বের করে ম্যাথটা হচ্ছে আমরা ওইখানে বসালাম। তাহলে আমাদের মুখস্থ রাখতে হবে, যখন ডেনসিটি দেওয়া থাকবে, যখন জি এর ভ্যালু তখন বের করতে বলবে, তখন জি ইকুয়াল টু 4/3 পাই আর জিরো। মনে রাখাও সহজ, পাই আর জিরো, পাই আর শূন্য, এভাবে মনে রাখা যায়, পাই আর জিরো। আচ্ছা, যখন নিচে নামবে তখন তো জিটা চেঞ্জ হবে, জি প্রাইম সমান তখন কি হবে, 4/3 পাই আর এর জায়গায় লিখবো আর মাইনাস এইচ জি রো, যখন নিচে নামবে। ঠিক আছে, নিচে নামবে যখন, তখন তো অবশ্যই ডেনসিটি চেঞ্জ হয়, তাই না? তো সেই ক্ষেত্রে কিন্তু জি এর মানও চেঞ্জ হবে। কিরকম হবে এই ফর্মুলাটা আমরা একটু দেখলাম। ওকে, আমরা আশা করি সবাই বুঝছি এই অ্যালটিটিউড ইফেক্টটা। এখন আসেন ল্যাটিটিউড ইফেক্ট আর রোটেশনাল ইফেক্ট নিয়ে আমরা একটু আলোচনা করব। ল্যাটিটিউড ইফেক্ট মানে কি, আমি আপনাদের বলছিলাম যে একদম আহ, আপনার গোল না, আর্টটা একটু কি এরকম চ্যাপ্টা। সো সেন্টার থেকে আমরা এই রিজনটাকে আমরা কি বলে থাকি বলেন তো, ইকুয়েটর, তাই না? আর এই রিজনগুলোকে আমরা কি বলে থাকি, পোল, তাই তো? দেখেন, তাহলে সেন্টার থেকে এই পোলের যে ডিস্টেন্স এই আর ইকুয়েটরের যে আর, দুইটা কি আলাদা না? তো আমরা তো ফর্মুলা থেকে পড়ছিলাম জি ইকুয়াল টু জি এম বাই আর স্কোয়ার, তাহলে আর এর সাথে কি ইনভার্সলি প্রপোর্শনাল। তাহলে দেখেন, যেহেতু এখানে আর এর ভ্যালুটা বেশি, তার মানে এখানে আর এর ভ্যালুটা বেশি মানে জি এর ভ্যালুটা কি হবে, কম। এবং কত কম জানেন, 9.7 এরকম সামথিং আর কি, 9.7। তাহলে ইকুয়েটর রিজনে জি এর ভ্যালু হচ্ছে 9.7 মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর পোলে পোলে যেহেতু হচ্ছে আর এর ভ্যালুটা আপনার হচ্ছে কম, তার মানে জি এর ভ্যালুটা কি হবে, বেশি। এবং এটা হচ্ছে কত, 9.8 সামথিং মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে, আর আপনার আমরা আইডিয়ালটা ধরে নিই কত, 45 ডিগ্রি ল্যাটিটিউডে, 45 ডিগ্রি ল্যাটিটিউডে, এটা হচ্ছে আইডিয়ালটা ধরে নিই। আইডিয়ালটা একটু আগে বলছিলাম মুখস্থ রাখতে, সেটা কত ছিল, 9.80665, এটা হচ্ছে আইডিয়াল। তাহলে আমরা কয়েকটা মান মুখস্থ রাখবো। আমি তো 9.7 এর পরে কিছু লিখি নাই, বই আপনি পাবেন, একটু পরে আমি দেখাই দিব। 9.7 সামথিং আর 9.8 সামথিং, আর আইডিয়ালটা কত, 9.80665। এই তিনটা ভ্যালু আমরা মনে রাখবো। এখন আমি দেখালাম যে ল্যাটিটিউড বা আপনার যে শেপের জন্য যে কোন জায়গায় কিরকম হচ্ছে, কম হচ্ছে, কোন জায়গায় বেশি হচ্ছে। এখন আপনারা কিছুদিন আগে আপনারা হচ্ছে কি করলেন, একটা চ্যাপ্টার পড়েছিলেন পিরিয়ডিক মোশন। তো ওইটা আপনাদের একটু কতটুকু মনে আছে, আমি একটু জাস্ট রিভিউ করার জন্য আপনাদের কাছে একটা কোয়েশ্চেন করব। সেটা হচ্ছে, একটা পেন্ডুলামকে, একটা সিম্পল পেন্ডুলামকে আপনি কি করলেন, আর্থের ধরেন যে পোল থেকে আপনি ইকুয়েটরে নিয়ে গেলেন, তাহলে এটা কি স্লো চলবে না ফাস্ট চলবে, একটু 10 সেকেন্ড ভেবে আপনারা একটু কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। প্রশ্নটা হচ্ছে, একটা সিম্পল পেন্ডুলাম
এটা ছিল কোথায়? একটা পোলের দিকে, পোলার রিজনে ছিল। পোল থেকে আপনি ইকুয়েটরের দিকে নিয়ে যাচ্ছেন, তখন এটা কি স্লো চলবে না ফাস্ট চলবে? একটু সবাই একটু কমেন্ট সেকশনে একটু কমেন্ট করে জানাবো। ফাস্ট স্লো, মন বলছে ফাস্ট, রাউদাত বললেন স্লো, জারিন তাসনিয়া স্লো। তাহলে কোনটা ধরবো, ফাস্ট না স্লো? চিন্তা করে বলছেন। আচ্ছা, স্লো, স্লো, স্লো বেশি, খুব সুন্দর স্লোই হবে তাহলে, তাই না? ভোট বেশি পড়ছে স্লো, তো তাহলে আমি দেখি যে কোনটা কারেক্ট। দেখেন, যখন পোল থেকে ইকুয়েটরের দিকে যায় তখন জি এর ভ্যালু কি বাড়ে না কমে? দেখেন, এখানে জি কি ছিল? বেশি, তাই না? আর এখানে জি কি? কম। তাহলে এখান থেকে যখন ইকুয়েটরের দিকে যাব তখন জি এর ভ্যালু কমবে। জি যদি কমে, আমরা জানি টি কি হবে? বাড়বে। টি হচ্ছে বাড়বে। জি যদি কমে টি বাড়বে, কারণ আমরা পড়ছিলাম না ফর্মুলাটা, যে টি ইজ প্রপোর্শনাল টু 1/√জি, পেন্ডুলামের থার্ড ল, টি ইজ প্রপোর্শনাল টু 1/জি। তাহলে যেহেতু ইকুয়েটরের দিকে জি কম, জি কমার কারণে টি এর মান কি হবে? বাড়বে। আর টি এর মান বাড়া মানে কি ভাইয়া? টি এর মান বাড়া মানে হচ্ছে স্লো যাওয়া। তাহলে সবাইকে অনেক ধন্যবাদ যারা যারা স্লো বলছেন। টি এর মান বেশি মানে কি? একটা টাইম পিরিয়ড অনেক বেশি বেড়ে গেল, তার মানে স্লো। যারা ফাস্ট বলছেন তারা কিন্তু ভুল বলছেন, তারা কি বুঝছেন? আচ্ছা, ঠিক আছে। তাহলে এটা অ্যান্সারটা হবে কি? স্লো। তাহলে এইসব টাইপের কোয়েশ্চেনগুলো আমরা না একটু চিন্তা করে বলবো, যে আর্থ সারফেস থেকে উপরে গেল একটা পেন্ডুলামকে নিয়ে, তাহলে সেটা স্লো চলবে না ফাস্ট চলবে? আমরা আর্থ থেকে আমরা মুনে নিয়ে গেলাম, তখন কি হবে? বা উইন্টারে কেমন হবে? উইন্টারের ক্ষেত্রে কি হয়? তার লেংথ, ইফেক্টিভ লেংথ বাড়ে না কমে? এই জিনিসগুলো আমরা একটু খেয়াল করব। বা হচ্ছে সামারের ক্ষেত্রে, সামারে কি হয়? সামারের ক্ষেত্রে ইফেক্টিভ লেংথ কিন্তু বেড়ে যায়, যে সুতার দৈর্ঘ্যটা সেটা বেড়ে যাচ্ছে। এল বাড়লে টি বাড়বে, আর টি বাড়লে কি হয়? স্লো চলবে। এই জিনিসগুলো আশা করি আপনারা বুঝছেন। এখন আসেন রোটেশনাল ইফেক্ট নিয়ে একটু কথা বলি। আমরা জানি 24 ঘন্টায় পৃথিবী একবার তার নিজের অ্যাক্সিসে সে কি করে? রোটেট করছে। তাকে আমরা বলি ডায়াগোনাল রোটেশন, তাই না? এই রোটেশনের জন্য জি এর মানটা না কমে যায়। কতটুকু পরিমাণে কমে যায়? আমরা আগে সেই ফর্মুলাটা আগে শিখি আমরা। হ্যাঁ, দেখেন, জি প্রাইম সমান জি মাইনাস ওমেগা স্কোয়ার আর কজ স্কোয়ার ল্যামডা। এই হচ্ছে ফর্মুলা। তাহলে আমরা আগে একটু ফর্মুলাটা মুখস্থ রাখবো, যে রোটেশনের জন্য যে পরিমাণ জি কমে সেটা হচ্ছে জি প্রাইম সমান জি মাইনাস ওমেগা স্কোয়ার আর কজ স্কোয়ার ল্যামডা। তাহলে কতটুকু পরিমাণে কমছে ভাইয়া? এতটুকু পরিমাণে কমছে, তাই না? এই পরিমাণ কমে যাচ্ছে। ওমেগা স্কোয়ার আর কজ স্কোয়ার ল্যামডা। ওমেগা মানে কি? অ্যাঙ্গুলার ভেলোসিটি, আর হচ্ছে রেডিয়াস। আর এখানে ডেল্টাটা হচ্ছে কি? ডেল্টাটা হচ্ছে আপনার ল্যাটিটিউড, একটা অ্যাঙ্গেল। দেখেন, ডেল্টা জিনিসটা কি আমি আপনাদের একটু বুঝাই। ধরেন এই রেখাটাকে আমরা কি বলবো? ইকুয়েটর লাইন। হ্যাঁ, ইকুয়েটর রিজন বরাবর যে লাইনটা, তাকে বলি আমরা ইকুয়েটর লাইন। তো একটা এটা হচ্ছে ইকুয়েটর, আর এটা হচ্ছে কি? পোল। তো একটা বস্তু যখন এখানে থাকবে, তখন সে এই লাইনের সাথে সে কত ডিগ্রি একটা কোণ করলো? একটা অ্যাঙ্গেল ক্রিয়েট করলো। সেই অ্যাঙ্গেলটাকে আমরা বলতেছি হচ্ছে ল্যামডা। বুঝতে পারছেন? আচ্ছা, ল্যামডা। আচ্ছা, তাশিদ ইসলাম খুব সুন্দর একটা কথা বলছেন, পোলার রেডিয়াস কি 22 কিলোমিটার হবে কিনা। আপনি একটু বুঝতে একটু ভুল করছেন, বুঝছেন? পোলার রেডিয়াস কি 22 কিলোমিটার হবে? 22 কিলোমিটার বেশি ভাইয়া, 22 কিলোমিটার বেশি মানে এটার যে রেডিয়াস, এটা থেকে এই ইকুয়েটরটা কত কিলোমিটার বেশি? ইকুয়েটরটা হচ্ছে আপনার 22 কিলোমিটার বেশি। ওকে, এটা বুঝাইছে বইয়ে। আপনি ভাবছেন যে পোলার রেডিয়াসটা হচ্ছে কি 22 কিলোমিটার? না। তাহলে পোলার থেকে আপনার যে ইকুয়েটর যে লাইন, তার রেডিয়াস সেটা হচ্ছে 22 কিলোমিটার বেশি। ওকে, আচ্ছা, এখন আমি যেটা বলতেছিলাম, যে একটা অবজেক্ট যখন এইখানে থাকবে, তখন সে এই লাইনের সাথে যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট করলো, তাকে আমরা বলি হচ্ছে ল্যামডা। ওকে, তাহলে আমাকে একটু বলেন তো, যে পোলের ক্ষেত্রে, পোলের ক্ষেত্রে ল্যামডার ভ্যালুটা কত? পোলের ক্ষেত্রে ল্যামডার ভ্যালুটা কত? একটু কমেন্ট করে জানান তো, পোলের ক্ষেত্রে ল্যামডা কত হবে? দেখি আপনারা কি মনোযোগ আছে কিনা। এক্সিলেন্ট, এক্সিলেন্ট, রাইদা সারিয়া। দেখেন, পোলের ক্ষেত্রে হচ্ছে ল্যামডা হচ্ছে কত? 90 ডিগ্রি। তাহলে পোলে জি প্রাইম কত হবে? এখানে আমি যদি cos 90 বসাই, cos 90 এর মান কত? cos 90 হচ্ছে ভাইয়া 0।
cos 0 এর মান 1 আর cos 90 কত 0, তাহলে এই পুরোটা 0 হয়ে যাচ্ছে, তাহলে g প্রাইম সমান কত g। তার মানে পৃথিবীর যে রোটেশন, সেই রোটেশনের জন্য পোলার রিজনে জি এর মানের কোনো চেঞ্জ হবে না, জি এর মানের কোনো চেঞ্জ হবে না। বাট যখন ইকুয়েটর রিজনে থাকে, ইকুয়েটর রিজনের ক্ষেত্রে ভাইয়া ল্যামডা কত বলেন তো 0, ল্যামডা হচ্ছে 0, কারণ ইকুয়েটর রিজন এই বরাবর, তাহলে ল্যামডাটা চলে আসবে 0, তাহলে cos 0 মান কত 1, তাহলে জি প্রাইম সমান জি মাইনাস ওমেগা স্কয়ার আর। ওকে, জি প্রাইম সমান জি মাইনাস ওমেগা স্কয়ার আর। তাহলে রোটেশনের জন্য ইকুয়েটর রিজনে জি এর ভ্যালু কমে যায়, কতটুকু কমে যায়, ওমেগা স্কয়ার আর পরিমাণ কমে যায়। আপনারা কি সবাই বুঝছেন? এখান থেকে মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে আর্থের রোটেশনের জন্য যে কোন এলাকায় জি এর মানটা আনচেঞ্জ থাকে, জি এর মানটা কমে না কোথায়, পোলার রিজনে, আর কোন জায়গায় জি এর মানটা চেঞ্জ হয় সেটা হচ্ছে ইকুয়েটর রিজনে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা একটু সামনের দিকে আগাই। হ্যাঁ, দেখেন এখন আমাদের অনেকগুলো স্লাইড একটু ইজি হয়ে গেছে। হ্যাঁ, আমি আপনাদের যেহেতু বলছিলাম কথাগুলো এখানে আমি আপনাদের একটু দেখাই দিচ্ছি। জাস্ট অবজেক্ট অন দ্য সারফেস অফ দ্য আর্থ, সারফেসে কি হয়, সারফেসে জি ইকুয়াল টু জি এম বাই আর স্কোয়ার, মাত্র এতক্ষণ দুইটা স্লাইডে আমি যা পড়াইছি আপনাদের। আর যখন ডেন্সিটি দেওয়া থাকবে তখন 4/3 পাই আর 0। ওকে, আর যখন আমি উপরে যাব, অবজেক্ট অ্যাবাভ দ্য সারফেস অফ দ্য আর্থ, তখন আমি কি পড়াইছিলাম, তখন আমি বলছিলাম না যে জি প্রাইম সমান হচ্ছে আপনার জি এম বাই আর প্লাস এইচ হোল স্কয়ার, এবং সেই সাথে আমি বলছিলাম এটাও মনে রাখবেন যে জি প্রাইম সমান 1 মাইনাস 2h বাই আর ইন্টু জি। যখন আপনার হচ্ছে কি এইচ লেস দেন এই কথাটা কোথায় আছে দেখেন, এই যে এইচ লেস দেন কি আর। ওকে, আচ্ছা তারপরে হচ্ছে কি অবজেক্ট সিচুয়েটেড বিলো দ্য সারফেস অফ দ্য আর্থ, যখন নিচে থাকবে সেই ক্ষেত্রে কত 1 মাইনাস এইচ বাই আর, 1 মাইনাস এইচ বাই আর। ওকে, এই ক্ষেত্রেও কিন্তু সেম কন্ডিশন। আচ্ছা, তো আবার নিচে নামার ক্ষেত্রে আমি ডেন্সিটি দেওয়া থাকলে এটাও বলছিলাম যে 4/3 পাই আর মাইনাস এইচ 0, তাই না? ওকে, তাহলে এই সবগুলো স্লাইড পড়াইছি আপনাদের। এই যে দেখেন ল্যাটিটিউড ইফেক্ট অর ইফেক্ট অফ শেপ, যে শেপটা কিরকম থাকে দেখেন, স্ফেরয়েড। হ্যাঁ, দ্য আর্থ ইজ এন অবলেট স্ফেরয়েড। এখানে একটা কথা ইম্পর্টেন্ট, আমি সেই কথাটা আপনাদের একটু দেখাই দিই। এই যে একটু আগে যে একজন কমেন্ট করে বলছিলেন দ্য পোলার রেডিয়াস অফ দ্য আর্থ ইজ অ্যাবাউট 22 কিলোমিটার মোর দেন দ্যাট অফ দ্য ইকুয়েটোরিয়াল রেডিয়াস। তাহলে হচ্ছে কি পোলার রেডিয়াসটা হচ্ছে কি আপনার 22 কিলোমিটার বেশি, হ্যাঁ, ইকুয়েটর রেডিয়াস থেকে। ইকুয়েটর থেকে পোলার রেডিয়াসটা হচ্ছে 22 কিলোমিটার বেশি। এই লাইনটা একটু মনে রাখবেন খালি। ওকে, ওকে, আর এই কথাগুলোও কিন্তু আমি আপনাদের এখন মাত্রই পড়াইলাম যে ইকুয়েটরের ক্ষেত্রে কত আপনার ল্যামডাটা কত 0 ডিগ্রি, আর হচ্ছে পোলের ক্ষেত্রে ল্যামডা কত 90 ডিগ্রি। সো পোলের ক্ষেত্রে আপনার হচ্ছে জি প্রাইম সমান কি লেখা যায় জি, তাই না? আচ্ছা, ভ্যালু অফ গ্রেভিটেশনাল অ্যাক্সিলারেশন ইজ ইকুয়েটর এন্ড আর্থ সারফেস ইজ সেম, মানে জি প্রাইম সমান জি। এই কথাগুলো আমি অলরেডি আপনাদের কিন্তু বলছি। আচ্ছা, এখন আসেন যে কিছু জি এর ভ্যালু আপনার এখানে দেয়া আছে, কি কি বলছে দেখেন, যে অ্যাবাভ দ্য সারফেস অফ দ্য আর্থ ভ্যালু অফ জি ডিক্রিজ, আমরা জানি নিচে গেলেও কি হবে, জি কমে যাবে। আচ্ছা, ভ্যালু অফ জি অ্যাজ ইট মুভস ফ্রম ইকুয়েটর টু পোল, ইকুয়েটর থেকে পোলে গেলে জি এর মান কি হবে, কমবে। আচ্ছা, এই সবগুলো কথা কিন্তু আপনি জানেন অলরেডি, এগুলো আমরা আলোচনার মধ্যে চলে আসছে। তাহলে এখান থেকে আমরা কি পড়বো, আমি বলছিলাম 9.8, আর যদি পারেন একটু পুরাটা একটু মনে রাখেন 9.832, আর ইকুয়েটর দিকে কত কম 9.790, তাই না? আর পরীক্ষায় আপনার হচ্ছে ম্যাগনেট চ্যাপ্টার যখন পড়ছিলেন তখন দেখছিলেন যে ঢাকার অ্যাঙ্গেল অফ ডিপ বা ইনক্লিনেশন, এই জিনিসগুলো কিন্তু আসছে পরীক্ষায়, মেডিকেল ডেন্টাল দুইবারই আসছে। সো যেহেতু বইয়ে ঢাকা আর রাজশাহী দুইটার জি এর ভ্যালু দেওয়া আছে, সো যদি কষ্ট না হয় একটু ঢাকার জি এর মানটা, রাজশাহীর জি এর মানটা একবার মনে রাখেন আর কি। আচ্ছা, তারপরে হচ্ছে এখানে বলছে কি আপনার 8 নাম্বার বলছে পিরিয়ড অফ রোটেশন অফ দ্য আর্থ অন ইটস এক্সিস 24 আওয়ার্স, এগুলো আমরা জানি। আর হচ্ছে ম্যাক্সিমাম কোথায়, মিনিমাম কোথায়, এগুলো আমরা অলরেডি আমরা আলোচনা করছি। তাহলে আমরা একটু সামনে আগাই, দেখেন গ্রেভিটেশনাল কনস্ট্যান্ট আর হচ্ছে অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি, এই দুটোর মধ্যে ডিফারেন্সটা কি কি আছে। তো ফার্স্টে ডেফিনেশন দিয়েছে যে জি, জি এর ডেফিনেশন আমি একটু আগে বলছিলাম আপনাদের যে ইউনিট ম্যাস যখন ইউনিট ডিস্টেন্সে থাকবে তখন যে অ্যাট্রাকশনটা কাজ করবে তাকে আমরা বলবো কি গ্রেভিটেশনাল কনস্ট্যান্ট, এই কথাটাই বলছে এখানে। হ্যাঁ,
আর অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি মানে হচ্ছে অ্যাক্সেলারেশন ক্রিয়েটেড অন দ্য বডি ডিউ টু ফোর্স অফ গ্র্যাভিটি, গ্র্যাভিটির জন্য যেটা হয়। আচ্ছা, দেন ডাইমেনশন, এটাও আমরা অনেকবার করে দেখছি, এল কিউব মাইনাস ওয়ান টি মাইনাস টু, আর তার ডাইমেনশন হচ্ছে এল টি ইনভার্স টু। তার ইউনিটটাও একদম ঠাডা মুখস্থ করবো একদম আমরা সুন্দর করে, নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার, আর হচ্ছে মিটার পার সেকেন্ড স্কয়ার। আর তার ভ্যালুও জানি। তাহলে আমাদের একটু ভালো করে খেয়াল রাখবো এই জিনিসটা, যে ক্যাপিটাল জিটা হচ্ছে একটা স্কেলার কোয়ান্টিটি, আর ওইটা হচ্ছে একটা ভেক্টর কোয়ান্টিটি। কারণ এটা তো একটা ডিরেকশন আছে, তাই না? আইদার নিচের দিক অথবা উপরের দিক। উপরের দিককে আমরা বলি মাইনাস জি, যেহেতু ডিরেকশন আছে এবং একটা ভ্যালু আছে, তার মানে এটা অবশ্যই একটা কি ভেক্টর কোয়ান্টিটি। আর ভ্যালু এটা তো কখনোই চেঞ্জ হবে না, বলছিলাম না এটা হচ্ছে একটা ইউনিভার্সাল। আর ওই স্মল যেটা হচ্ছে ভেরিয়েবল, দেখলাম যে উপরে গেলে কমছে নিচে গেলে কমছে, সো ভেরিয়েবল। আচ্ছা দেখেন, ডিপেন্ডেন্সি অন দ্য ডিস্টেন্স বিটুইন দ্য বডি অ্যান্ড দ্য আর্থ সেন্টার, এটা ডিপেন্ড করবে না, এটা কারো উপর ডিপেন্ড করে না, টেম্পারেচার উপর ডিপেন্ড করতেছে না, কারো উপরই না, পারমিয়াবিলিটি বলেন বা যে কোনো প্রপার্টির জন্য সে ডিপেন্ড করছে না, আর ওই জিটা হচ্ছে কি ডিপেন্ড করতেছে। ওকে, তাহলে আমরা একটু দেখেন কিছু ছোটখাটো ম্যাথ আমরা এখন একটু সলভ করি। আচ্ছা দেখেন কোয়েশ্চেনটা, প্রথম কোয়েশ্চেনটা কি বলছে? আচ্ছা আফতাহি বললেন জি উপরের দিলে কেমনে হয়, উপরের দিকে কেমন হয়? মানে জি সবসময় কাজ করে নিচের দিকে, বুঝতে পারছেন? বাট যখন একটা অবজেক্টকে আপনি উপরের দিকে থ্রো করেন, হ্যাঁ, তখন আমরা যখন জি ক্যালকুলেট করি তখন আমরা জিটাকে আমরা মাইনাস ধরি না? যখন একটা বস্তু উপরের দিকে উঠে, যখন আপনার প্রজেক্টাইল পড়ছেন, প্রজেক্টাইল যখন উপরের দিকে উঠতেছিল, তখন সেই ক্ষেত্রে যখন উপরের দিকে উঠে সেই ক্ষেত্রে কিন্তু এই জি কে আমরা কি ধরে নেই? নেগেটিভ ধরে নেই, তাই না? যেহেতু একটা অবজেক্টটা উপরের দিকে উঠছে, যেদিকে ফোর্স সেই দিকে যদি না যায় তাহলে তখন আমরা হচ্ছে কি নেগেটিভ ধরি। আচ্ছা দেখেন, ইফ দ্য রেডিয়াস, কি বললো কোশ্চেনটায়, ইফ দ্য রেডিয়াস অফ আর্থ বিকামস হাফ অল অফ এ সাডেন বাট মেস রিমেইন সেম, মেস ঠিকঠাক আছে বাট হচ্ছে রেডিয়াসটা কি হলো হাফ হয়ে গেল, চেঞ্জ অ্যাবাউট অ্যাক্সেলারেশন ডিউ টু গ্রেভিটি। তাহলে আমরা তো জানি জি সমান কি জিএম বাই আর স্কয়ার। তাহলে এখানে কি বললো, ম্যাসটা আনচেঞ্জ আছে, শুধু কি রেডিয়াসটা হয়ে গেল হাফ। তাহলে জিএম বাই আর বাই টু স্কয়ার, তাই না? তাহলে এখানে কত 1/4, তাহলে এটা উল্টে রাখলে 4 হবে, 4 জিএম বাই আর স্কয়ার। এবং এটা তাহলে কত টাইমস হলো, হ্যাঁ চেঞ্জ কতটুকু হবে, 4g হবে, বুঝতে পারছেন? তাহলে হচ্ছে কি আপনার জি যদি আপনার হচ্ছে রেডিয়াসটা হাফ করা হয় তাহলে তার অ্যাক্সেলারেশন ডিউ টু গ্রেভিটিটা হবে কত, 4 টাইমস হবে। এরপর দেখেন, ইন হুইচ হাইট অ্যাবভ দ্য আর্থ অ্যাক্সেলারেশন অফ দ্য গ্রেভিটি বিকাম 1/3 অফ দ্য আর্থ। কত হাইটে গেলে, আমাকে এইচ এর ভ্যালু বের করতে হবে, কত হাইটে গেলে উপরে গেলে জি প্রাইমটা হবে কত জানেন, 1/3 জি, সারফেসের যে জি তার 1/3 হবে, এটাই তো বলছে। দেখেন গ্রেভিটি বিকামস 1/3 অফ আর্থ। তাহলে আমরা উপরে যাচ্ছে, উপরে গেলার ফর্মুলাটা কি ছিল, জি প্রাইম সমান আর বাই আর প্লাস এইচ হোল স্কয়ার ইন্টু জি। আচ্ছা তাহলে এই জি প্রাইমের জায়গায় আমি লিখবো 1/3 জি সমান আর বাই আর প্লাস এইচ হোল স্কয়ার ইন্টু জি। বোথ সাইড থেকে যদি আমি জি বাদ দেই, আচ্ছা তারপরে আমি যদি এটাকে উল্টায় দেই, উল্টায় দিলে লেখা যায় না যে আর প্লাস এইচ বাই আর হোল স্কয়ার সমান 3। আচ্ছা এরপরে কি লিখবো, আর প্লাস এইচ বাই আর সমান √3। সো এটাকে আমি লিখতে পারি 1 প্লাস এইচ বাই আর সমান √3। আচ্ছা এরপরে আমরা লিখতে পারি এইচ ইকুয়াল টু √3 মাইনাস 1 ইন্টু আর। এই হচ্ছে আপনার রেজাল্ট, বুঝতে পারছেন? আচ্ছা √3 মাইনাস 1 ইন্টু আর। এখন জি অলওয়েজ নিচের দিকে, আপনি বুঝছেন জি অলওয়েজ নিচের দিকে, বাট যখন আমরা ম্যাথমেটিক্যালি আমরা যখন ইয়ে করি, ক্যালকুলেশন করি, যখন উপরের দিকে কোনো বস্তু যায় তখন জি কে আমরা মাইনাস ধরে নিচ্ছি না, সেই জন্য ডিরেকশন যেহেতু আছে এই জন্য আমরা বলতেছি হচ্ছে কি এটা ভেক্টর কোয়ান্টিটি। আচ্ছা তাহলে এই জিনিসটা এইচ ইকুয়াল টু √3 মাইনাস 1 ইন্টু আর। ওকে, এখন এটা কিন্তু আরেক ভাবেও করা যায়, আমি আপনাদের ফর্মুলা দিয়েছিলাম না দুইটা, যে ওই আপনার উপরে গেলে কি হচ্ছে জি প্রাইম সমান হচ্ছে 1 মাইনাস 2h বাই আর ইন্টু জি, উপরে গেলে এটা লেখা যায়। সো এখানে আমরা কি লিখতে পারি যে 1/3 বলছে, তাহলে 1/3 জি সমান 1 মাইনাস 2h বাই আর ইন্টু জি। তাহলে বোথ সাইড থেকে জি বাদ দিলে আমি লিখতে পারি হচ্ছে 2h বাই আর
সমান 1/1/3 মানে হচ্ছে 2/3, তাই না? 2/3। তাহলে আমি কি লিখবো এখানে? 2 যদি বাদ দেই, 2 যদি বাদ দেই, হ্যাঁ, যখন উপরে উঠতেছে 2 বাদ দিল, 2 বাদ দিলে h ইকুয়াল টু হচ্ছে কি হচ্ছে r/3, তাই না? আচ্ছা, তাহলে ব্যাপারটা হচ্ছে কি, আহ ব্যাপারটা হচ্ছে আপনারা দুই ভাবে ট্রাই করবেন, দেখবেন পরীক্ষায় কোনটা অ্যান্সার আছে। তো প্রথম ভাবে ট্রাই করার পর যদি অ্যান্সারটা দেখেন নাই, তো আরেকটা সূত্র দিয়ে আপনারা ট্রাই করবেন। তবে আমার দেখা মতে এই শর্টকাট যে ফর্মুলাগুলো আছে সেই ফর্মুলাগুলো দিয়েই বেশিরভাগ ক্ষেত্রে অ্যান্সারগুলো মিলতিছে। ইসাক স্যারের বই বা তপন স্যারের বই আমরা বেশিরভাগ ক্ষেত্রে আমরা হচ্ছে কি এই ফর্মুলাগুলো দিয়ে হচ্ছে আমরা দেখতেছি যে অ্যান্সার মিলে যাচ্ছে। ওকে, আচ্ছা, এরপরে এই ম্যাথটা, এটা মেডিকেলে 2 বছর আগে আসছিল, 22-23 সেশনে আসা একটা কোয়েশ্চেন, এবং এই টাইপের ম্যাথগুলো আমরা একটু লাস্টের দিকে করার চেষ্টা করব। এটা একটু ক্যালকুলেশন করতে হয়, যেহেতু ক্যালকুলেটর আমাদের কাছে নাই। কি বলছে যে এট 1000 কিলোমিটার অ্যাবাভ ফ্রম দ্য আর্থ সারফেস হোয়াট ইজ দ্য অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি? 1000 কিলোমিটার উপরে তার জি এর ভ্যালুটা কত? ঠিক আছে, দেখেন, তাহলে আমরা লিখতে পারি না যে জি প্রাইম সমান, শুধুমাত্র যখন উপরের ক্ষেত্রে কেসের ক্ষেত্রে বলবে, উপরের কেসে বলবে, হ্যাঁ, যখন সারফেস থেকে উপরের দিকে উঠে তখন আমরা এই ফর্মুলাটা ইউজ করব। আর যখন নিচের দিকে নামে তখন শর্টকাট ফর্মুলাটা আমরা ইউজ করতে পারি। তাহলে এখানে কি বলছে? r/r+h হোল স্কয়ার ইনটু জি। দেখেন কি বললো, 1000 কিলোমিটার উপরে, হ্যাঁ, জি এর মান কত? তাহলে আমি একটু এখানে ভ্যালুগুলা বসাই তো। আর কত? 6400 না? আর এখানে 6400, আর এখানে h কত? 1000, তার মানে হচ্ছে 7400। জি হচ্ছে কত? 9.8। আচ্ছা, এই দুইটা জিরো আমি কাটা দিতে পারি। 64 আমি কি লিখতে পারি 65, আর নিচেও আমি এক বাড়াই দিচ্ছি 75, স্কোয়ার আছে যেহেতু, মানে আমি একটু ক্যালকুলেশন সুবিধার জন্য আমি কি করলাম, এক এক করে বাড়াই দিলাম। 64 কে 65 ধরলাম, আর 74 কে 75 ধরলাম, আর 9.8 কে আমি 10 ধরলাম। এখন দেখেন তো, এটাকে যদি আমরা 5 দিয়ে কাটি তাহলে কত হচ্ছে? 13। এটা কত হচ্ছে? 13। এটা কত হচ্ছে? 15। এটা কত হচ্ছে? 15। আচ্ছা, আমরা কি জানি 13 ইন্টু 13 মানে কত? 169। এটা আমাদের সকলের মুখস্থ আছে। আর এই যে 11, 12, 13, 15 তাদের স্কোয়ার গুলো কিন্তু আমাদের সকলের মুখস্থ থাকা উচিত। 11 মানে 11 স্কোয়ার হচ্ছে 121, 12 স্কোয়ার হচ্ছে 144, 13 স্কোয়ার হচ্ছে 169, আর 15 স্কোয়ার হচ্ছে 225। 225 ইন্টু 10, তাই না? আচ্ছা, এখন দেখেন তো যে 169 কে আমি 170 লিখলাম, কোনো সমস্যা নাই। 225 ইন্টু 10। এখন আমি 5 দিয়ে যদি আবার করি, 4, দেন হচ্ছে 5, 5 দিয়ে করলে হচ্ছে 3, তারপর হচ্ছে 4। ওকে, এখন দেখেন তো, এখন আবার এই 34 আছে, 34 কে আমি 35 লিখলাম, কোনো সমস্যা নাই। তারপর হচ্ছে 45, 5 দিয়ে করলে হয়, 5 দিয়ে করলে হয়, তাহলে আমাদের আসলো কত? 9 আর এটা, তাই না? তাহলে 7, 65, 7 মানে 7 পয়েন্ট সামথিং আসতেছে আমার, তাই তো? 7 পয়েন্ট সামথিং আসতেছে। তাহলে দেখেন ক্যালকুলেটর যেহেতু নাই, সো আমি এরকম একটু কাটাকাটি করলাম। আমি তো বললাম যে এই টাইপের ক্যালকুলেশনগুলো একটু লাস্টের দিকে করব, হ্যাঁ। তাহলে আমার আসলো 7.7, মানে বা 7 পয়েন্ট সামথিং আসছে। এবং আপনার অপশনে এটা যে 22-23 সালে যে আসছিল, তখন অপশনে কিন্তু 7 পয়েন্ট সামথিং একটাই ছিল। সো আপনি সেভাবে একটু ক্যালকুলেশন করে আপনি বুঝতে পারবেন যে অ্যান্সার আপনি কোনটা দাগাবেন। বুঝতে পারছেন? ম্যাথটা কি বেশি কঠিন হয়ে গেছে? ওকে, এরপরে আমরা একটা ম্যাথ করে একটা কুইজে যাব। দেখেন 6.7 আসে। 6.7, আচ্ছা কি বললেন? 6.7, ওকে, আসেন। ওয়েট অফ এ পার্সন ইন আর্থ সারফেস ইজ 50 নিউটন। আচ্ছা, কি বললো? ইন হুইচ হাইট ওয়েট বিকামস হাফ।
আচ্ছা, ওয়েট মানে কি? ডব্লিউ ডব্লিউ সমান কি এমজি না? ডব্লিউ সমান হচ্ছে এমজি। দেখেন, যেহেতু এম সবসময় কনস্ট্যান্ট থাকে, তার মানে কি ডব্লিউ ইজ প্রপোর্শনাল টু জি লিখতে পারি। তাহলে কোয়েশ্চেনে যেহেতু বলা হলো যে ওয়েট হাফ হয়ে যাবে, হ্যাঁ ওয়েট দেয়া আছে, তা আমরা জি, ওয়েট আর জি সেম জিনিস, তাই না? তাহলে আমরা জি এর ফর্মুলাটা দিয়ে আমরা ইউজ করতে পারি। আচ্ছা, তাহলে জিও যদি হাফ হয় তো তখন আপনার ওয়েটও কি হবে? হাফ হবে। তাহলে এখানে আচ্ছা আমরা কি ইউজ করব? জি প্রাইম সমান আর বাই আর প্লাস এইচ হোল স্কয়ার ইন্টু জি। আচ্ছা, তাহলে হাফ হয়ে যাবে। হাফ হয়ে যাওয়া মানে হচ্ছে জি প্রাইম মানে হচ্ছে জি বাই টু, তাই তো? আর বাই আর প্লাস এইচ হোল স্কয়ার ইন্টু জি। বোথ সাইড থেকে যদি জি কাটা দেই এবং এটা দুই সাইডটাকে আমরা একটু উল্টাই দিব। উল্টাই দিব কেন? উল্টাই দিব কারণ এই জিনিসটাকে কিন্তু আমি ম্যাথমেটিক্সের ভাষায় আমি লিখতে পারবো না যে 1 প্লাস আর বাই এইচ, এটা লেখা যায় না। এটাকে যদি উল্টাই দিই তখনই আমি লিখতে পারবো হচ্ছে 1 প্লাস এত বাই এত আকারে লেখা যাবে। তাহলে আর প্লাস এইচ ডিভাইডেড আর সমান √2 লেখা যায় এবং এটাকে ভাঙায় লেখা যায় 1 প্লাস এইচ বাই আর লেখা গেল, তাই না? তাহলে এইচ বাই আর ইকুয়াল টু হচ্ছে √2 মাইনাস 1। সো এইচ ইকুয়াল টু √2 মাইনাস 1 ইন্টু আর, এটাই হচ্ছে অ্যান্সার। আমরা তো জানি √2 মানে হচ্ছে কত? 1.4142। তার থেকে যদি 1 বাদ দেই তাহলে থাকতেছে হচ্ছে কত? 0.41 আর। এটাই হচ্ছে অ্যান্সার। আপনার কোয়েশ্চেন ঠিক এভাবেই থাকতে পারে, অথবা একদম আর দিয়ে গুণ করে দিয়ে দিতে পারে। তো তখন আপনারা আর তো জানেন 6.4 10 টু দি পাওয়ার 6, তখন সেটা দিয়ে গুণ করে আপনি অ্যান্সারটা বের করবেন। আচ্ছা, এরপরে আমরা একটু এই কুইজটাতে একটু অ্যাটেন্ড করি। আচ্ছা, আপনারা বেশিরভাগ এটা কারেক্ট অ্যান্সার দিয়েছেন, সি নাম্বারটা দাগাইছেন, সি হচ্ছে কারেক্ট। দেখেন এখানে কি বললো যে রেডিয়াসটা হচ্ছে টুয়াইস করা হলো, তাই না? তাহলে জি ইকুয়াল টু হচ্ছে কি জি এম বাই আর স্কোয়ার, তো তাহলে টুয়াইস করা হলো। আর এখানে এমটা কত? 4 টাইমস করা হলো, তাহলে এখানে এমটা হচ্ছে 4। তাহলে নিচে হচ্ছে এই 2 স্কোয়ার মানে 4, আর এখানে 4, তার মানে এই 4 আর 4 কাটা চলে যাচ্ছে, তার মানে হচ্ছে এক্সেলারেশন ডিউ টু কি থাকবে? রিমেইন সেম। ওকে, এখন আসেন ছোটখাটো দু একটা আমরা টপিক নিয়ে পড়বো, সেটা হচ্ছে গ্র্যাভিটেশনাল ফিল্ড ইন্টেন্সিটি। হ্যাঁ, ইন্টেন্সিটি মানে কি? আচ্ছা, ইন্টেন্সিটি একটা ওয়ার্ডে যদি আমি বলি সেটা হচ্ছে একটা ফোর্স। ইন্টেন্সিটি মানে কি? একটা ফোর্স। আচ্ছা, দেখেন এটা হচ্ছে একটা এম এর একটা অবজেক্ট, তো তার চারপাশে একটা এরিয়া থাকবে, সেই এরিয়ার মধ্যে সে কাউকে কি করবে? অ্যাট্রাকশন করবে, তাই না? তাহলে সেই অ্যাট্রাকশন মানে সেই ফিল্ডটাকে আমরা বলি হচ্ছে গ্র্যাভিটেশনাল ফিল্ড। আচ্ছা, তাহলে এই ফিল্ডের ভিতরে যে কোনো একটা অবজেক্টকে সে কি করবে? সে নিচের দিকে হচ্ছে টানবে, একটা এফ বলে। তো তার বাইরে ইনফিনিট একটা স্পেস থেকে 1 কেজি ম্যাসের একটা অবজেক্টকে যখন আমি এখানে নিয়ে আসব, ফিল্ডের ভিতরে নিয়ে আসব, নিয়ে আসার পরে সে যেই পরিমাণ ফোর্সে তাকে অ্যাট্রাক্ট করবে, সেই ফোর্সটাকে আমরা বলি হচ্ছে গ্র্যাভিটেশনাল ফিল্ড ইন্টেন্সিটি। তাকে আমরা কি দিয়ে প্রকাশ করি? ই দিয়ে প্রকাশ করে থাকি, তাই না? তাহলে ই ইজ ইকুয়াল টু হচ্ছে কি এফ বাই এম। এফ বাই এম, এটা স্মল এম দিয়ে আমরা বলি। ঠিক সেম আমরা যেরকম পড়েছিলাম ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি, যে একটা ফিল্ডের বাইরে থেকে 1 কুলম্ব চার্জকে যখন ভিতরে নিয়ে আসবো তখন সে যে পরিমাণ একটা অ্যাট্রাকশন বা রিপালশন সে ফিল করবে, সেটাকে আমরা বলতেছিলাম ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি। তো ওইখানে ছিল ই ইকুয়াল টু এফ বাই কিউ। আর যেহেতু এখানে ম্যাস আনছি, 1 কেজি অবজেক্ট নিয়ে আসতেছি, সো এই ক্ষেত্রে ই ইজ ইকুয়াল টু কি এফ বাই এম। যেহেতু ফোর্স একটা ভেক্টর কোয়ান্টিটি, সো ইও একটা কি হবে? ভেক্টর কোয়ান্টিটি। সো আমরা মনে রাখবো ইন্টেন্সিটি এটা হচ্ছে একটা ভেক্টর কোয়ান্টিটি এবং তার ইউনিটটা হবে কি? দেখেন নিউটন পার কেজি, নিউটন পার কেজি। এবং তার ডাইমেনশনটা এটাকে আপনারা বের করতে পারবেন না, উপরে হচ্ছে এম এল টি ইনভার্স 2, আর নিচে কি ম্যাস হচ্ছে এম, তাহলে তার ডাইমেনশন হচ্ছে এল টি ইনভার্স 2, তাই না? আচ্ছা, আরেকটা জিনিস কি দেখেন, ই ইজ ইকুয়াল টু যেহেতু আমি লিখতে পারলাম যে এফ বাই এম, আবার এফ ইকুয়াল টু আমরা জানি এম জি, তাহলে এম যদি কাটা যায় তাহলে লিখতে পারি না জি, তার মানে ই ইজ ইকুয়াল টু হচ্ছে জি। এটাও পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। আপনাকে বলে দিল যে কোনো একটা প্লেসের জি এর ভ্যালু হচ্ছে আপনার এত, তো সেই জায়গার আপনার হচ্ছে গ্র্যাভিটেশনাল ফিল্ড ইন্টেন্সিটি কত হবে? সেম হবে, তাই না? কারণ আমরা দেখলাম যে ই সমান কি পাচ্ছি আমরা? জি, তাই না? সো দেখেন এই কথাগুলো এখানে বলছে যে gravitational field intensity or strength of an object at any point in the gravitational field is defined as the force experienced by a unit mass placed. একটা ইউনিট ম্যাস যখন প্লেস করবেন তখন যে পরিমাণ ফোর্সটা সে কি করবে? এক্সপেরিয়েন্সড হবে।
তাহলে এটা হচ্ছে ই ইকুয়াল টু হচ্ছে এফ বাই এম, এটা ভালো করে মাথায় রাখবো। আর এটা একটা কি কোয়ান্টিটি হবে, ভেক্টর কোয়ান্টিটি, এই কথাগুলো আমি বলছি। তার ইউনিট হচ্ছে নিউটন পার কেজি। আর ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির ক্ষেত্রে কি ছিল, এটা ছিল ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির ক্ষেত্রে এটা ছিল নিউটন পার কুলম্ব, আর এখানে নিউটন পার কেজি। এবং তার ডাইমেনশনটা দেখেন আমি বের করছি যে এলটি ইনভার্স 2, এলটি ইনভার্স 2। ওকে, আর এই নিচের দিকের এই দুই একটা কথা কিন্তু পরীক্ষার জন্য বেশি গুরুত্বপূর্ণ। দেখেন যে এট অল পয়েন্ট ইনসাইড এ স্ফিয়ার অর এ শেল ইন্টেন্সিটি ইজ 0, একটা স্ফিয়ারের ভিতরে যে কোনো পয়েন্টে ইন্টেন্সিটি হয় 0। আপনি এই পয়েন্টে ই কত 0 0 0 0, সারফেসে ইন্টেন্সিটি থাকবে এবং সারফেস থেকে উপরে উঠলে ইন্টেন্সিটি আস্তে আস্তে কমে, তাই না? Intensity outside a solid sphere or a hollow sphere is found out by considering all the masses concentrating at their center. আচ্ছা, আর 3 নম্বর পয়েন্টে আমি যে কথাটা একটু আগে বললাম যে E ইকুয়াল টু জি, হ্যাঁ, নিউমেরিক্যাল ভ্যালুস অফ গ্র্যাভিটেশনাল ইন্টেন্সিটি অ্যান্ড গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন আর সেম, এই কথাটা এখানে বলা হইলো। তাহলে আমরা এখান থেকে এই ইন্টেন্সিটির ইউনিট পড়বো, ডাইমেনশন পড়বো, ইকুয়েশনটা পড়বো, আর জানবো E ইকুয়াল টু কি জি। E ইকুয়াল টু এমসি স্কোয়ারের সাথে কোনো কানেকশন আছে কিনা? E ইকুয়াল টু এমসি স্কোয়ারের সাথে তো কোনো কানেকশন নাই এখানে। এখানে তো আমরা কোনো লাইটের ভেলোসিটি নিয়ে কোনো কিছু পাইলাম না। আপনি কি প্রশ্ন করছেন জারিন তাসনি, আমি বুঝি নাই। ওকে, পটেনশিয়াল মানে কি? একটা ওয়ার্ডে যদি বলি পটেনশিয়াল মানে কি, পটেনশিয়াল মানে হচ্ছে ভাইয়া ওয়ার্ক, তাই না? এই যে একটু আগে আমি বলছিলাম না, যে একটু আগে আমি এই কথাটা বলছিলাম যে এম এস এম একটা অবজেক্ট এখানে আছে, তার চারপাশে এটা কি থাকবে, ফিল্ড থাকবে। তাহলে বাইরে থেকে আমি 1 কেজির একটা অবজেক্টকে যখন নিয়ে আসবো, এখানে নিয়ে আসতে একটা কাজ করতে হয়েছে, এই কাজটাকে আমি বলি হচ্ছে পটেনশিয়াল। অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডান ইন ব্রিঙ্গিং এ বডি অফ ইউনিট ম্যাস ফ্রম ইনফিনিট প্লেস টু তার ফিল্ডের ভিতরে নিয়ে আসবো, তাকে আমরা বলবো হচ্ছে কি গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল। পটেনশিয়াল মানে হচ্ছে ভাইয়া কতটুকু কাজ করছে। তাহলে পটেনশিয়ালকে আমরা ভি দ্বারা প্রকাশ করি, ভি ইকুয়াল টু ডব্লিউ বাই এম, ভি ইকুয়াল টু ডব্লিউ বাই কি এম। দেখেন ডব্লিউ মানে ওয়ার্ক এবং ম্যাস দুইটা একটা স্কেলার কোয়ান্টিটি, তার মানে এই ভিও একটা কি হবে, স্কেলার কোয়ান্টিটি হবে, তাই না? স্কেলার কোয়ান্টিটি। এবং তার ইউনিটটা কি হবে, তার ইউনিটটা হবে দেখেন জুল, যেহেতু ওয়ান কাইন্ড অফ ওয়ার্ক, তাই না? আচ্ছা, জুল আর নিচে হচ্ছে কেজি, তাহলে জুল পার কেজি। তাহলে আমরা এখান থেকে সুন্দর করে তার ইউনিট যেটা জুল পার কিলোগ্রাম বা জুল পার কেজি, এবং তার ডাইমেনশনটা হচ্ছে এল স্কোয়ার পার টি স্কোয়ার, মানে উপরে ওয়ার্ক আর নিচে এম, এই দুইটা হচ্ছে আমরা কি দিয়ে ডিভাইড করে ডাইমেনশন, তখন আমরা পেয়ে যাব। আচ্ছা দেখেন, এখন আসেন গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল ডিফারেন্সটা কি। দ্য অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডান মুভিং এ ইউনিট মাস ফ্রম ওয়ান পয়েন্ট টু অ্যানাদার পয়েন্ট। আচ্ছা, এক পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে আমি নিতে যে পরিমাণ আমার কাছের যে ডিফারেন্সটা হলো, সেটাকে আমি বলি পটেনশিয়াল ডিফারেন্স। এখন আর্থের ক্ষেত্রে পটেনশিয়ালটা কত, হ্যাঁ, গ্র্যাভিটেশনাল পটেনশিয়ালটা কত, একটা ইকুয়েশন দিয়ে আমরা মনে রাখবো। এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ, যে ভি ইজ ইকুয়াল টু কি মাইনাস জি এম বাই আর, ভি ইজ ইকুয়াল টু মাইনাস জি এম বাই আর। এটা আমরা সবাই মনে রাখবো ভালো করে। এখানে মাইনাসটা মানে কি, এই মাইনাস সাইন মানে কি, নেগেটিভ সাইন ইন্ডিকেটস দ্য ওয়ার্ক হ্যাজ নট বিন ডান বাই এনি এক্সটার্নাল এজেন্ট। দেখেন, আপনি যখন এই 1 কেজিটাকে আপনি সারফেসের ভিতরে এই জায়গায় আনলেন, এরপরে এই অবজেক্টটাকে এখান থেকে এখানে আসতে তার কি কোনো পরিমাণ কাজ করতে হয়েছে? না, কারণ এখানে অ্যাট্রাকশন অটোতে কাজ করতেছে, তাই না? গ্র্যাভিটেশনাল ফোর্সের জন্য একটা অবজেক্ট এখান থেকে এখানে আসতেছে, সো কোনো এক্সটার্নাল কোনো ফোর্স দেয়া লাগছে না। এটা ইনফিনিট প্লেস থেকে যখন ফিল্ডের মধ্যে ঢুকবে, ফিল্ডের ভিতরে একটা প্লেস থেকে আরেকটা প্লেসে আসতে তাকে কোনো এক্সটার্নাল ফোর্স দেয়া লাগছে না। এই জন্য এখানে আমরা এখানে যে কাজটা ভোল্টেজ মানে পটেনশিয়াল, তাকে আমরা বলে থাকি হচ্ছে নেগেটিভ। বুঝতে পারছেন? দেখেন, দ্য গ্র্যাভিটেশনাল ফোর্স ইটসেলফ হ্যাজ ডান দ্য ওয়ার্ক, এই যে মাত্র যে কথাটা বললাম, গ্র্যাভিটেশনাল ফোর্স সে নিজেই এই কাজটা করেছে। if distance increases then gravitational potential also increases. ওকে, তার মানে এখানে এই সারফেসে কত, এই সারফেসে ধরেন এটা যদি আর্থ হয়, আমি একটু বুঝাই আপনাদের, এখানে একে যদি বুঝাই, এটা যদি আর্থ হয়, হ্যাঁ, আর এটা যদি ইনফিনিট প্লেসটা হয়, তাহলে আর্থের সারফেসে পটেনশিয়ালটা কত, 0। আচ্ছা, যত উপরের দিকে উঠবে তার নেগেটিভিটি কত কি হবে, কমবে, কমতে 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 একদম ইনফিনিট প্লেসে গেলে কি হবে, 0। তাহলে
এই যে পটেনশিয়ালের, আর্থের পটেনশিয়াল সেটা সবচেয়ে বেশি কোথায়? ইনফিনিট প্লেসে। এবং সবচেয়ে বেশিটা কত? সেটা হচ্ছে কত? 0। ঠিক আছে। আর সারফেসে এটা কি? নেগেটিভ। তাহলে এই কয়েকটা কথা কি আপনারা মনে রাখতে পারবেন যে আর্থ সারফেসের পটেনশিয়াল কত? নেগেটিভ। যত উপরের দিকে উঠবো তার নেগেটিভিটি কমবে, কমতে 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 একদম ইনফিনিট প্লেসে কি হবে? 0। এবং এই 0 হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু। দেখেন, দ্য গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল অফ এ বডি ইজ ম্যাক্সিমাম ইন ইনফিনিটি অ্যান্ড ম্যাক্সিমাম ভ্যালু ইন ইনফিনিটি 0। তাহলে ম্যাক্সিমাম ভ্যালুটা কত? 0। এটা কিন্তু পরীক্ষায় অনেক আসে যে ম্যাক্সিমাম ভ্যালু কত? 0। এবং এটা কোথায়? ইনফিনিট প্লেসে। আশা করি সবাই বুঝছেন। দেখেন, এখন পটেনশিয়াল তো আমরা অনেক ধরনের পটেনশিয়াল পড়েছি, তার মধ্যে এখানে দুইটা পটেনশিয়াল নিয়ে আহ, আহ, একটু ডিফারেন্স আলোচনা করা হলো। একটা হচ্ছে গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল, আর একটা হচ্ছে অন্য যত ধরনের পটেনশিয়াল আছে। আচ্ছা, দেখেন, গ্র্যাভিটেশন ইজ অলওয়েজ অ্যাট্রাকটিভ, অলওয়েজ অ্যাট্রাকটিভ। কারণ একটা অবজেক্ট আর একটা অবজেক্টকে কখনোই তারা রিপেল করে না, তাই না? তারা সবসময় একটা আরেকটাকে কি করবে? অ্যাট্রাক্ট করবে। সো গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল ইজ অলওয়েজ নেগেটিভ। যেহেতু গ্র্যাভিটেশনটা অলওয়েজ অ্যাট্রাকটিভ, এই জন্য গ্র্যাভিটেশনাল পটেনশিয়ালটা কি হবে? নেগেটিভ। এই যে ইকুয়েশনে আমরা দেখলাম যে ভি ইকুয়াল টু মাইনাস জিএম বাই আর। বাট বিকজ দ্য ইলেকট্রিক অ্যান্ড ম্যাগনেটিক ফোর্স ক্যান বি বোথ অ্যাট্রাকটিভ অ্যান্ড রিপালসিভ হয়, সো তারা কি হইতে পারে? পটেনশিয়ালটা পজিটিভ হইতে পারে, নেগেটিভ হইতে পারে। আচ্ছা, গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল ডাজ নট ডিপেন্ড অন দ্য নেচার অফ মিডিয়াম। কারণ আমরা তো নিউটন যে ফর্মুলা দিয়েছিল এফ ইকুয়াল টু জি এম ওয়ান এম টু বাই ডি স্কোয়ার পড়েছিলাম, ওইখানে এফটা কিন্তু কোনো রকম মিডিয়ামের উপর ডিপেন্ড করছিল না। বাট অন্যান্য যত ধরনের আপনার পটেনশিয়াল আছে তারা কিন্তু নেচার অফ মিডিয়ামের উপর ডিপেন্ড করছে। যেমন ধরেন কুলম্ব ফোর্স যেহেতু নেচারের উপর ডিপেন্ড করছে তার মানে কুলম্ব আপনার যে ইলেকট্রিক যে পটেনশিয়াল সেটাও কিন্তু মিডিয়ামের নেচারের উপর ডিপেন্ড করবে। কথা বুঝছেন? আচ্ছা, কোনটা জানি বললেন মেডিটিক্স এর 118 হবে। ঠিক আছে, এটা একটু ভুল আসছে আর কি, তাহলে পেজ নাম্বারটা টাইপ হইতে ভুল হয়েছে আর কি, সমস্যা নাই। ওকে, এখন আসেন সেন্টার অফ গ্র্যাভিটি আর সেন্টার অফ ম্যাস, এটা নিয়ে একটু কথা বলি। দেখেন, এই যে জিনিসটা এখানে, এই জিনিসটা অনেকগুলো ছোট ছোট পার্টিকেল দিয়ে তৈরি। তাহলে এই প্রত্যেকটা পার্টিকেলকে কিন্তু আর্থ নিচের দিকে কি করতেছে? টানতেছে। বাট এই সবগুলো যে ফোর্স টান, এই সবগুলো ফোর্সের একটা নিট ফোর্স একটা অবশ্যই থাকবে। হ্যাঁ, একটা রেজাল্টেন্ট ফোর্স থাকবে। সেই ফোর্সটা যেই পয়েন্ট দিয়ে কাজ করতেছে সেই পয়েন্টটাকে আমরা বলবো সেন্টার অফ গ্র্যাভিটি। অর্থাৎ একটা অবজেক্ট ধরেন আমাকে আমাকে এই পৃথিবী টানছে নিচের দিকে, আমার এই আঙুলকেও টানতেছে, আমার এই আঙুলকেও টানতেছে, বাট সবগুলো ফোর্সের একটা নিট ফোর্স একটা পয়েন্টে থাকে না। আমার বডির একটা পয়েন্ট আছে যেখানে হচ্ছে আপনার নিট ফোর্সটা কাজ করছে, সেই পয়েন্টটাকে আমরা বলতেছি সেন্টার অফ গ্র্যাভিটি। আর সেন্টার অফ ম্যাস মানে কি? ধরেন এটাকে আমি যদি এই সাইডে ধরি, পড়ে যাবে, এখানে ধরলে পড়ে যাবে, বাট মাঝামাঝি একটা পয়েন্টে আমি এটাকে ধরে রাখলে এটা কিন্তু একদম স্থির থাকবে, কনস্ট্যান্ট থাকবে। হ্যাঁ, আচ্ছা, স্টেবল থাকবে। সো ব্যাপারটা হচ্ছে কি, যে পয়েন্টে পুরা অবজেক্টের ম্যাসটা সেন্ট্রালাইজ থাকে তাকে আমরা বলি হচ্ছে সেন্টার অফ ম্যাস। সেন্টার অফ ম্যাস। তাহলে সেন্টার অফ গ্র্যাভিটি এবং সেন্টার অফ ম্যাস আপনারা বুঝলেন। এখানে এটাই বলছে, দ্য অ্যামাউন্ট অফ ফোর্স by which an object is attracted towards the center of the earth is called weight. আচ্ছা, আর এই ওয়েটটা যেই পয়েন্টে কাজ করে তাকে আমরা বলি সেন্টার অফ ওয়েট বা সেন্টার অফ গ্র্যাভিটি। আর এখন দেখেন, সেন্টার অফ গ্র্যাভিটি কিছু কিছু কেসে কোন কোন পজিশনে হবে সেই জিনিসটা বলছে। খুবই সহজ, খুবই সহজ। একবার যদি আপনি রিডিং পড়েন মনোযোগ দিয়ে তাহলে আপনি পারবেন। ইন কেস অফ ইউনিফর্ম রড, একটা রডের ক্ষেত্রে অবশ্যই তার সেন্টার হবে। দেখেন, সেন্টার অফ গ্র্যাভিটি হচ্ছে এট দ্য মিড পয়েন্ট। হ্যাঁ, মিড পয়েন্ট। আর ইন কেস অফ সার্কেল, একটা সার্কেলের ক্ষেত্রে অবশ্যই তার কি হবে? যে সেন্টার আছে সেই সেন্টারে হবে, জিওমেট্রিক্যাল যে সেন্টারটা আছে। বা একটা রিং সেন্ট্রিক অ্যান্ড রিং সেন্টার দ্য গ্র্যাভিটি হচ্ছে জিওমেট্রিক্যাল সেন্টার। আর প্যারালেলোগ্রামের ক্ষেত্রে কি হবে? প্যারালেলোগ্রামের ক্ষেত্রে দেখেন, এই যে তাদের দুইটা আপনার ডায়াগোনাল, এই ডায়াগোনাল দুইটার যে ইন্টারসেক্টিং যে পয়েন্ট, এই পয়েন্টটাতে হবে সেন্টার অফ গ্র্যাভিটি। আর ইন কেস অফ সিলিন্ড্রিক্যাল বডি, সেন্টার অফ গ্র্যাভিটি ইজ এট দ্য মিড পয়েন্ট অফ দ্য অ্যাক্সিস। তাহলে একটা যখন সিলিন্ডার আপনি চিন্তা করবেন, এই সিলিন্ডারের একদম মিড লাইন বরাবর, যে অ্যাক্সিসের মিড লাইন বরাবর, অ্যাক্সিসের একদম মিড পয়েন্টটাই হবে কি? সেন্টার অফ গ্র্যাভিটি। আচ্ছা, ঠিক আছে। এখন দেখেন তাদের মাঝখানে ডিফারেন্সটা কি। এটা পরীক্ষার জন্য একটা স্টার দিয়ে রাখবো আমি। হ্যাঁ,
দেখেন কি বলছে, সেন্টার অফ মাস অফ এ বডি ইজ সাচ এ পয়েন্ট at which if force is applied only linear motion of the body is generated but no rotational motion is produced. আপনি ওই পয়েন্টে যখন আপনি ফোর্স দিবেন তখন লিনিয়ার মোশনটা জেনারেট হবে, বাট রোটেশনাল মোশন জেনারেট হচ্ছে না। আর সেন্টার অফ গ্র্যাভিটি মানে কি, একটা পয়েন্ট যেখানে টোটাল ওয়েট অফ দ্য বডি উইল অ্যাক্ট ভার্টিক্যালি ডাউনওয়ার্ড, পৃথিবী নিচের দিকে যেই পরিমাণে যেই পয়েন্ট ধরে টানছে সেটাকে আমরা বলছি সেন্টার অফ গ্র্যাভিটি। আর এই পয়েন্ট একটু মাথায় রাখবেন যে mass of body of a particular shape and volume will remain same wherever it is taken in the universe. আপনি ইউনিভার্সের যে কোনো জায়গায় নিয়ে যান না কেন, আপনি আর্থ সারফেসে নিয়ে যান, এটার সেন্টার অফ মাস যেখানে থাকবে, আপনি মুনে নিয়ে যান অথবা আপনি হচ্ছে একদম সেন্টারে নিয়ে যান, যে কোনো জায়গায় ইউনিভার্সের যে কোনো জায়গায় নিয়ে যান না কেন, সেন্টার অফ মাস কিন্তু সবসময় কি থাকবে, ফিক্সড পয়েন্টে থাকবে। কিন্তু সেন্টার অফ গ্র্যাভিটি কিন্তু ফিক্সড পয়েন্টে থাকবে না। যদিও আমাদের আর্থ সারফেসে একটা অবজেক্টের সেন্টার অফ গ্র্যাভিটি এবং মাস দুইটাই কি থাকে, অলমোস্ট সেম থাকে, বাট যখনই আপনি যখন উপরে উঠবেন বা নিচে নামবেন, হ্যাঁ, তখন কিন্তু আলাদা হয়ে যাচ্ছে, সেন্টার অফ গ্র্যাভিটিটা হচ্ছে চেঞ্জ হচ্ছে। তাহলে আমরা একটু এই জিনিসগুলো আমরা একটু খেয়াল রাখবো। এখন আরেকটা কুইজে আমরা একটু অ্যাটেন্ড করি সবাই। আচ্ছা, আপনারা অনেকে হচ্ছে আবার এও দাগাইছেন, কেন বুঝলাম না। এখানে বলছে হোয়াট ইজ দ্য হাইয়েস্ট ভ্যালু অফ গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল। হাইয়েস্ট ভ্যালু তো জিরো, এবং ইনফিনিটি তো হাইয়েস্ট ভ্যালু না, ইনফিনিট প্লেসে হচ্ছে আপনার হচ্ছে কি পটেনশিয়ালটা হাইয়েস্ট, তাই না? এই যে আর্থের একদম ইনফিনিট প্লেসে, এই যে ইনফিনিট প্লেসে যে আপনার কি হচ্ছে, ভ্যালুটা কি হচ্ছে, জিরো হচ্ছে, এবং এটা হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু, এই জিরো হচ্ছে তার ম্যাক্সিমাম ভ্যালু, তাই না? তাহলে এখানে কি বলছে, হাইয়েস্ট ভ্যালুটা হচ্ছে কি বি, মানে জিরো হবে, বুঝছেন? আচ্ছা, এখন আসেন আমরা ইম্পর্টেন্ট দুই একটা টপিক পরে আমরা আস্তে আস্তে ক্লাস আজকে শেষ করবো। এসকেপ ভেলোসিটি খুবই খুবই গুরুত্বপূর্ণ, এসকেপ ভেলোসিটিটা আমরা একটু পড়ি। হ্যাঁ, আচ্ছা, এসকেপ ভেলোসিটি মানে কি, যে আমি আপনাদেরকে একটা ছবি এঁকে আগে একটু বলি। দেখো, আমার আর তো অনেক উল্টাপাল্টা হচ্ছে, হ্যাঁ, এক একবার এক এক রকম হচ্ছে। দেখেন, আপনি যখন এই সারফেস থেকে যখন একটা অবজেক্টকে যখন আপনি ধরেন 3 কিলোমিটার/সেকেন্ডে আপনি উপরের দিকে থ্রো করলেন, সেটা না একটা সময় পরে সে নিচের দিকে নামবে। বা আপনি যখন এটাকে 5 কিলোমিটার/সেকেন্ডে থ্রো করলেন, এটাও একটা সময় কি করবে, আবার ফিরে আসবে। বাট আপনি যখন এই অবজেক্টটাকে 11.2 কিলোমিটার/সেকেন্ডে থ্রো করবেন, এটা কি আর কখনো ফিরে আসবে? কখনোই ফিরে আসবে না। আচ্ছা, তাহলে 11.2, 11.2 কিলোমিটার/সেকেন্ড, এটা কি অনেক কম ভেলোসিটি? অনেক বেশি, যে 1 সেকেন্ডে 11.2 কিলোমিটার সে ডিস্টেন্স ক্রস করতেছে। তাহলে এত বেশি ভেলোসিটি যখন দিবেন, সে কিন্তু এই যে তার গ্র্যাভিটেশনাল ফোর্স, যে আর্থের যে অ্যাট্রাকশন, সেই অ্যাট্রাকশন সে ক্রস করে সে অনেক দূরে কিন্তু সে হারিয়ে যাচ্ছে। তো এখানে যদি আপনি আরো বেশি দেন, ধরেন 15 কিলোমিটার/সেকেন্ড দিলেন, এটাও কি ফিরে আসবে? এটাও কিন্তু পৃথিবীতে আর ব্যাক করতেছে না। আবার ধরেন 20 দিলেন, তাও ব্যাক করতেছে না। তাহলে এই সবগুলো এখন যত বেশি বড়ই দেন না কেন, সে আর ব্যাক করবে না। তাহলে লোয়েস্ট যে ভেলোসিটিতে একটা অবজেক্টকে থ্রো করলে তা পৃথিবীতে আর কখনোই ফিরে আসবে না, সেই ভেলোসিটিকে আমরা বলি হচ্ছে এসকেপ ভেলোসিটি। তাহলে আর্থের জন্য এসকেপ ভেলোসিটি কত ভাইয়া? 11.2 কিলোমিটার/সেকেন্ড, 11.2 কিলোমিটার/সেকেন্ড। তাহলে লোয়েস্ট যে ভেলোসিটিতে, তাই না? আচ্ছা, তাহলে আমরা ডেফিনেশনটা আগে একটু বুঝলাম যে এসকেপ ভেলোসিটি জিনিসটা কি। এখন এসকেপ ভেলোসিটির ক্ষেত্রে আমাদের ফর্মুলাটা একটু মনে রাখতে হবে, যে ভিই সমান রুট ওভার 2gm/r অথবা রুট ওভার 2gr। এই ইকুয়েশন দুইটা আমরা খুব সুন্দর করে মুখস্থ রাখবো। হ্যাঁ, এখানে এই ভিই দ্বারা কি বুঝায়? এসকেপ ভেলোসিটি, এসকেপ ভেলোসিটি। ওকে, এসকেপ ভেলোসিটি ভিই সমান রুট ওভার 2gm/r অথবা রুট ওভার 2gr। এখানে এই ফর্মুলাতে আমরা জিএম এর জায়গায় যে আমরা জি ইকুয়াল টু আমরা জানি gm/r², সো জিএম ইকুয়াল টু আমরা জানি হচ্ছে gr²। সো এই ভ্যালুটা আমরা এখানে বসায় দিয়ে আমরা পাচ্ছি রুট ওভার 2gr। সো এই বক্স করা দুটো জিনিস আমরা একটু মনে রাখবো। সো এখানে কার কার উপর ডিপেন্ড করছে? সেই যে প্ল্যানেট বা সেই প্ল্যানেটের কার শুধুমাত্র রেডিয়াসের উপরে এবং জি এর উপর ডিপেন্ড করতেছে এসকেপ ভেলোসিটি। ওকে, আচ্ছা,
এখন আমি আপনাদের কাছে একটা কোয়েশ্চেন করব, সেটা হচ্ছে ধরেন এটা হচ্ছে আর্থ, এই আর্থে এটা হচ্ছে একটা অবজেক্ট, 1 কেজির একটা অবজেক্ট, আর এটা হচ্ছে ধরেন এটা হচ্ছে আপনার 10 কেজির একটা অবজেক্ট। তো এটাকেও আপনি উপরের দিকে থ্রো করলেন, এটাকেও আপনি উপরের দিকে থ্রো করলেন, ঠিক আছে? এখন প্রশ্ন হচ্ছে দুইটাকেই যদি আমি একদম উধাও করতে চাই, হ্যাঁ, একদম ইনফিনিট প্লেসে নিয়ে যেতে চাই, কোনটাকে বেশি পরিমাণে ফোর্স দিতে হবে, 1 কেজিরটা নাকি 10 কেজিরটাকে, কোনটাকে বেশি পরিমাণে ফোর্স দেওয়া লাগবে? একটু কমেন্ট সেকশন করে জানান। জারিন তাসমিয়া, আমি কিন্তু আপনাকে প্রশ্ন করেছি কোনটাকে বেশি পরিমাণে ফোর্স দিতে হবে, 1 কেজিরটা নাকি হচ্ছে 10 কেজিরটা? আমাকে অ্যান্সারে বলবেন 1 কেজি নাকি 10 কেজি। আচ্ছা, তাহলে কারেক্ট অ্যান্সার দিছেন রাওদাত জারিন তাসনিয়া, বলতেছেন 10 কেজিটাকে বেশি পরিমাণে ফোর্স দিতে হবে। হ্যাঁ, তো আমরা অনেকে যে ভুলটা করি যে অনেকে বলি যে দুটাকে সমান দেওয়া লাগবে, সারিয়া ভুলটা করছেন, সেম ফর বথ। সারিয়া ভুল করে ফেলছে যে আমি কিন্তু প্রশ্ন করি নাই যে কোনটাকে বেশি পরিমাণে ভ্যালোসিটি দেওয়া লাগবে। যদি বলা হইতো ইনফিনিট প্লেসে নেওয়ার ক্ষেত্রে কোনটাকে বেশি ভ্যালোসিটি দেওয়া লাগবে, তাহলে কিন্তু অ্যান্সার ছিল সেম। 1 কেজিটাকেও ভ্যালোসিটি কত 11.2, আর 10 কেজিটাকেও কত 11.2। বাট আমি কিন্তু প্রশ্ন করেছি কোনটাকে বেশি পরিমাণে ফোর্স দেওয়া লাগবে। অবশ্যই অবশ্যই 10 কেজিটাকে বেশি পরিমাণে ফোর্স দেওয়া লাগবে, কথা কি বুঝছেন? আচ্ছা, তো দেখেন, আর যদি বলা হইতো কোনটাকে বেশি পরিমাণে ভেলোসিটি দেওয়া লাগবে, কোনোটাকে দুইটাকে সমান দেওয়া লাগবে, কারণ আমরা দেখতেছি যে এসকেপ ভেলোসিটি কিন্তু অবজেক্টের ম্যাসের উপর ডিপেন্ড করছে না। কার উপর ডিপেন্ড করতেছে? এই যেই প্ল্যানেট থেকে ছোড়া হচ্ছে সেই প্ল্যানেটের ম্যাস, তাই না? তাহলে একটু বলেন তো যে আর্থের ম্যাস বেশি নাকি জুপিটারের ম্যাস বেশি হবে? একটু আপনারা দেখি তো, চিন্তা করে বলেন। ছোট ছোটকালে আমরা এগুলো পড়তাম। হ্যাঁ, আর্থের ম্যাস বেশি নাকি জুপিটারের ম্যাস বেশি, এগুলো কি আমরা জানি? কার ম্যাস বেশি হবে? এক্সেলেন্ট, ফাউইন সারিয়া বলতেছে জুপিটার। তাহলে জুপিটারের যেহেতু ম্যাস বেশি, তার মানে অবশ্যই জুপিটারের এসকেপ ভেলোসিটি কি হবে? বেশি হবে, তাই না? তো এই এসকেপ ভেলোসিটি গুলো আমরা একটু পড়বো, যে কোনটার ক্ষেত্রে কোনটা, আমরা একটু সামনে আসতেছে এই জিনিসগুলো আমরা একটু পড়বো। এই জিনিসটা মেডিকেলের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। আমি যে মাত্র আপনাদের বললাম যে আহ, এই জিনিসগুলো আমি 5 স্টার দিলাম। দেখেন, আর্থের ক্ষেত্রে কত 11.2, এটা আমরা জানি, আর মনের ক্ষেত্রে 2.4। আচ্ছা দেখেন, আর্থ মনে আর্থের 1/6 না, মনে জি কত আর্থের 1/6। সো 11.2 কে প্রায় 6 দ্বারা ডিভাইড করলে আমরা কিন্তু 2.4 এর কাছাকাছি পাচ্ছি। আর হচ্ছে মার্কিউরির ক্ষেত্রে 4.3, মার্সের ক্ষেত্রে 5, ভেনাসের ক্ষেত্রে 10, জুপিটারের ক্ষেত্রে 59। এই জিনিসগুলো কিন্তু মেডিকেলে আসার সম্ভাবনা আছে। সো এগুলো আমরা একটু কষ্ট করে মুখস্থ রাখবো। জুপিটার 59, ভেনাস 10, মার্স 5, এই জিনিসগুলো আমরা পড়বো, ওকে? এবং একটা জিনিস খেয়াল করছেন যে যার ম্যাস যত বেশি, যেমন জুপিটারের ম্যাস অনেক বেশি, সো তার এসকেপ ভেলোসিটি কত 59, অনেক বেশি। সো মার্স কম, হ্যাঁ, মার্সের ম্যাস হচ্ছে আর্থের থেকে কম, সো তার এসকেপ ভেলোসিটি কিন্তু কম, 5 কিলোমিটার/সেকেন্ড। আচ্ছা, এখন দেখেন এখানে কোনো কিছু বাদ আছে কিনা। এই ফর্মুলাগুলো কিন্তু আমি দিয়েছিলাম, √2gr আমি দিয়েছি। এবং আরেকটা কথা এখানে আছে, এই কথাটাই বলছিলাম আমি, এসকেপ ভেলোসিটি ডাজ নট ডিপেন্ড অন দ্য ম্যাস অফ দ্য অবজেক্ট, তাই না? হোয়াট এভার দ্য সাইজ এন্ড ম্যাস অফ দ্য অবজেক্ট, দ্য এসকেপ ভেলোসিটি উইল বি সেম। সাইজ, শেপ, ম্যাস যাই হোক না কেন, এসকেপ ভেলোসিটি সবসময় সেম থাকবে, ওকে? আচ্ছা, আমি আরেকটা কোয়েশ্চেন করি আপনাদের। দেখেন, একটা অবজেক্টকে একদম 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থ্রো করা হইলো, হ্যাঁ, 1 কেজি। আবার এই 1 কেজিটাকেই সারফেসের সাথে, এটাও 1 কেজি, সারফেসের সাথে হচ্ছে আপনার 45 ডিগ্রি অ্যাঙ্গেলে থ্রো করা হইলো। বলেন তো যে আহ, এটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি, কোন ক্ষেত্রে এসকেপ ভেলোসিটির মান বেশি হবে? মানে বেশি না বলে আপনারা বলেন বি কেসের ক্ষেত্রে এসকেপ ভেলোসিটি কত হবে? আচ্ছা, একটু দাঁড়ান, আমি কোশ্চেনটা আপনাদেরকে আবার একটু মডিফাই করতেছি। একটা অবজেক্ট এ 1 কেজি, এটা একদম উপরের দিকে থ্রো করা হলো। আর একটা অবজেক্ট হচ্ছে বি, তাকে আমরা হরিজন্টালের সাথে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে হচ্ছে আমরা তাকে থ্রো করলাম। তাহলে বি কেসের ক্ষেত্রে এসকেপ ভেলোসিটি কত হবে? একটু বলেন, বি কেসের ক্ষেত্রে কত হবে?
বি কেসের ক্ষেত্রে কত হবে আমি একটু বলে দিই শুনেন। আপনারা হয়তোবা অনেকে হচ্ছে sin 45 cos 45 এগুলো নিয়ে চিন্তা করতেছেন, বাট আমরা এই ইকুয়েশনে কি আমরা কোনো থেটা বা কোনো অ্যাঙ্গেল আমরা পাইছি? তার মানে এসকেপ ভেলোসিটি কোনো অ্যাঙ্গেলের উপর ডিপেন্ড করে না। মন ভুল বলেছেন, হ্যাঁ অলরেডি আপনি 111.2 বলে ফেলছেন। তার মানে হচ্ছে এসকেপ ভেলোসিটি কোনো অ্যাঙ্গেলের উপর ডিপেন্ড করে না। দুইটার ক্ষেত্রে কিন্তু এসকেপ ভেলোসিটি কত হবে? সমান হবে 11.2। হয়তো বা আপনি এভাবে আপনি হচ্ছে তাকে থ্রো করার জন্য তার যে চারিদিকে যে ঘুরবে, সে কিছুক্ষণ ঘুরে তারপর কিন্তু সে হচ্ছে ইনফিনিট প্লেসে সে চলে যাবে, তাই না? ঘোরাটা আলাদা হবে বাট ভেলোসিটি কিন্তু সেমই হবে। ওকে, বুঝতে পারছি। তাহলে হচ্ছে আমরা একটু সামনে আগাই। দেখেন এই জিনিসটা খুবই 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 গুরুত্বপূর্ণ। তো সহজভাবে আপনি কিভাবে মনে রাখবেন আমি আপনাদেরকে একটু শিখাই দিই এখন। দেখেন যখন আমি 7.8 আমি কয়েকটা মার্ক করতেছি, দেখেন 7.88 কিলোমিটার, 7.88 কিলোমিটার পার সেকেন্ড। আচ্ছা, তার থেকে কম আরেকটা হচ্ছে এখানে দিলাম 7.8 থেকে 11.2, লেস দেন 11.2। আরেকটা হচ্ছে 11.2 সমান একদম কিলোমিটার পার সেকেন্ড। আরেকটা হচ্ছে 11.2 কিলোমিটার পার সেকেন্ডের চেয়ে বেশি। দেখেন একটা হচ্ছে 7.88 এর চেয়ে কম, আর একটা হচ্ছে 7.8 থেকে 11.2, আর হচ্ছে 11.2, আর এটা হচ্ছে 11.2 এর চেয়ে বেশি। তো খেয়াল করেন আমি কি বলছিলাম, যখন 11.2 তে আমি মারবো, 11.2 তে মারলে সে কিন্তু কি হয়ে যাবে, একদম ইনফিনিট প্লেসে চলে যাবে, তাকে আর খুঁজে পাওয়া যাবে না, তাই না? কিন্তু তার আগে এই যে 7.88 থেকে আপনার 11.2 তে যদি মারা হয় তাহলে সে কিরকম হবে? সে কি উধাও হয়ে যাবে নাকি সে থাকবে? তাহলে সেই জিনিসগুলো আমরা একটু দেখবো। আচ্ছা, যখন আপনি কোন একটা অবজেক্টকে যখন আপনি থ্রো করবেন 7.88 কিলোমিটার পার সেকেন্ডের যে কমে, তখন সে পৃথিবীতে আবার ফিরে আসবে, ব্যাক করবে। একটা টাইম না একটা টাইম পরে সে আবার কি করতেছে, ব্যাক করবে। কথা বুঝছেন? আচ্ছা, এবং সে যে ব্যাক করবে সে তো কিছুক্ষণ ঘুরবে। সেই ঘোরাটা কেমন হবে? সেই ঘোরাটা হচ্ছে ইলিপ্টিক্যাল হবে, হ্যাঁ ইলিপ্টিক্যাল। আচ্ছা, আমি কেমন হবে শেপটা আমি একটু পরে বলি, আগে আমি আপনাদের বলি যে 7.88 এর চেয়ে কম মারলে সে আবার ব্যাক করতেছে। আর যখন 7.88 থেকে যখন আপনি 11.2 এর চেয়ে কমে মারবেন, তখন সে না আর ব্যাক করবে না, সে কন্টিনিউয়াসলি এরকম ভাবে সে কি করবে, সে চারিদিকে ঘুরতে থাকবে। ঠিক আছে? আচ্ছা, আর যখন 11.2 তে মারবেন তখন সে ইনফিনিট প্লেসে সে কিন্তু উধাও হয়ে গেল। আবার তার থেকে বেশিতেও মারলে সে কিন্তু ইনফিনিট প্লেসে সে উধাও হয়ে যাবে। কথা কি বুঝছেন? আচ্ছা, এখন কিভাবে সে ঘুরবে? দেখেন প্রত্যেকটা কিন্তু এই যে এটাও কিছুক্ষণ ঘুরে তারপরে হচ্ছে আবার আবার সারফেসে আসবে, এটাও ঘুরবে, হ্যাঁ এটাও কিছুক্ষণ ঘুরে। মানে আপনি পৃথিবীর থেকে আপনি একটা অবজেক্টকে থ্রো করলেন, সে ডিরেক্টলি কিন্তু সোজা উধাও হইতে পারবে না। সে কিছুক্ষণ পৃথিবীকে সে নমনম করবে, সে ঘুরবে। হ্যাঁ, সে যে ঘুরবে সে কিভাবে ঘুরবে সেই জিনিসটা আমরা শিখবো এখন। এটাও সেম, সে ডিরেক্টলি উপর দিকে যেতে পারবে না, সে কিছুক্ষণ এভাবে ঘুরবে, নমনম করবে, তারপরে সে হচ্ছে উধাও হবে ইনফিনিটি প্লেসে। আচ্ছা, তো এই শেপগুলা আমরা মনে রাখবো কিভাবে? যে আমরা একটা নিমোনিক দিয়ে মনে রাখতে পারি যে উত্তম বউ অধিক পরিশ্রমী, এভাবে মনে রাখা যায়। হ্যাঁ, যারা উত্তম, হ্যাঁ তারা হচ্ছে অধিক পরিশ্রমী, এভাবে একটু মনে রাখবেন। উত্তম বউ অধিক পরিশ্রমী। দেখেন উত্তম মানে কি জানেন? উপবৃত্তাকার, উপবৃত্তাকার, যাকে ইংলিশে বলা হয় হচ্ছে কি ইলিপ্টিক্যাল। ওকে, ইলিপ্টিক্যাল। আর ব দিয়ে কি হয় ভাইয়া? বৃত্তাকার। বৃত্তাকার মানে কি? সার্কুলার। আর এই উ মানে হচ্ছে উপবৃত্তাকার, মানে হচ্ছে ইলিপ্টিক্যাল। ওকে, আর অধিক মানে হচ্ছে অধিবৃত্তাকার। অধিবৃত্তাকার আপনারা এটা মানে হচ্ছে হাইপারবোলা, হাইপারবোলা। আর পরিশ্রমী দিয়ে হয় হচ্ছে ভাইয়া প্যারাবোলা, প্যারাবোলা। এই প্যারাবোলা, প্যারাবোলা মানে হচ্ছে
ইংলিশেও কি প্যারাবোলা। ওকে, আচ্ছা খেয়াল করেন, এখন আপনারা মেডিট্রিক্সে যখন দেখবেন তখন দেখবেন অধিবৃত্তাকার, মানে এই জিনিসটাকে দিচ্ছে হচ্ছে কি প্যারাবোলা, আর প্যারাবোলাকে দিছে হাইপারবোলা। বুঝতে পারছেন? এটা বইয়ে, এই যে তপন আর ইসাকের বইয়ে হচ্ছে একটু ঝামেলা করছে। তারা হচ্ছে এই যে আগে ধরা হইতো, মানে আগে প্যারাবোলাকে হাইপারবোলা বলতো, আর হাইপারবোলাকে প্যারাবোলা বলতো, বুঝছেন? বাট আমরা কারেক্টটা একটু জানবো। কারেক্টটা হচ্ছে কি হাইপারবোলা, প্যারাবোলা। ওকে, দেখেন তাহলে আমি একটু বলি, এই যে সিরিয়ালটা আপনি মনে রাখবেন, উত্তম বউ অধিক পরিশ্রমী, তাহলে ইলিপ্টিক্যাল, সার্কুলার, ইলিপ্টিক্যাল, হাইপারবোলা, প্যারাবোলা। তাহলে ফার্স্ট এরটা যখন 7.44 এর চেয়ে কমে মারা হইলো তখন সে কিভাবে ঘুরবে? ইলিপ্টিক্যাল ওয়েতে ঘুরবে। ইলিপ্টিক্যাল ওয়েতে ঘুরে আবার সে আবার কি করবে? সারফেসে ফিরে আসবে। তারপরে যখন আপনি 7.88 এ মারবেন, 7.88 এ মারলে সে কি হবে? সার্কুলার। আমাদের পৃথিবীর যে স্যাটেলাইট আছে চাঁদ, চাঁদ যেরকম বৃত্তাকার পথে ঘুরছে, সার্কুলার ওয়েতে ঘুরতেছে, যখন আপনি 7.8 এ মারবেন তখন সে কিন্তু সার্কুলার ওয়েতে সে ঘুরবে। আর যখন 7.88 থেকে 11.2 এর কমে মারবেন তখন সে কিভাবে ঘুরবে ভাইয়া? সে কিন্তু ইলিপ্টিক্যাল ওয়েতে ঘুরবে। তাহলে এই রেঞ্জের মধ্যে মারলে হবে ইলিপ্টিক্যাল। ওকে, যখন আপনি 11.2 তে মারবেন তখন সে কিভাবে যাবে? সে হাইপারবোলাতে যাবে। ঠিক আছে, সে হাইপারবোলাতে কিছুক্ষণ ঘুরে ঘুরে তারপরে হচ্ছে কি আপনার ইনফিনিট প্লেসে চলে যাবে। আর 11.2 এর চেয়ে বেশিতে মারলে সে ঘুরবে কিভাবে ভাইয়া? সে প্যারাবোলিক ওয়েতে ঘুরে তারপর সে চলে যাবে। আপনারা কি ব্যাপারটা বুঝছেন? আমাকে একটু বলেন তো, নাকি কঠিন হয়ে গেছে আপনাদের কাছে? এই কথাগুলাই কিন্তু আপনার এখানে বলছে যে ভি এই সবগুলা পয়েন্টে আমার এই কথাগুলাই এখানে বলা আছে যে যখন ভেলোসিটি যখন 7.88 এর চেয়ে কম হবে তখন এটা কি ইলিপ্টিক্যাল অরবিটে ঘুরবে, এবং আবার ফাইনালি এটা কি করবে? কাম ব্যাক টু দ্য আর্থ সারফেস। আর যখন 7.88 এটাতে মারা হবে, তখন সে কি হবে? চাঁদের মতো একটা স্যাটেলাইট হবে। আর যখন 7.88 থেকে 11.2 তে মারা হবে তখন সে কি করবে? ইলিপ্টিক্যাল ওয়েতে। দেখেন আমি বলছিলাম না প্রথমটা কি ইলিপ্টিক্যাল, এরপরটা কি আছে দেখেন, এরপরটা হচ্ছে সার্কুলার, এই যে রাউন্ড সার্কুলার, এরপরটা ইলিপ্টিক্যাল। দেখেন আমি বলছিলাম ইলিপ্টিক্যাল, সার্কুলার, ইলিপ্টিক্যাল। এরপরে আপনাদের বইয়ে কি লিখছে দেখেন, যখন আপনি 11.2 তে মারবেন তখন হচ্ছে প্যারাবোলিক পাথে সে যাবে, প্যারাবোলিক পাথে। আচ্ছা, তাহলে আপনাদের বই অনুসারে এখানে হবে কি প্যারাবোলিক, আর এখানে হবে হাইপারবোলিক। বুঝতে পারছেন? আর অ্যাকচুয়ালি কিন্তু সে হচ্ছে কি হাইপারবোলিক এবং প্যারাবোলিক হয়। তার মানে বইয়ে হচ্ছে একটু উল্টা দেওয়া আছে। এই জিনিসটা আমরা এভাবে একটু মনে রাখবো আর কি। 11.2 তে প্যারাবোলিক। তবে সবচেয়ে ভালো পরীক্ষায় আসলে আপনারা কি করবেন যে 11.2 এ দিলে, যেহেতু ইসাক স্যারের বই আছে প্যারাবোলিক পাথ, সো আমরা প্যারাবোলিক পাথটাই দাগাবো। আর যখন 11.2 এর চেয়ে বেশি ভেলোসিটিতে মারা হবে তখন সেটা কি হবে ভাইয়া? এটা হচ্ছে প্যারাবোলিক ওয়েতে লিভ করবে, কাম ব্যাক টু দ্য আর্থ। কি বললো? ভেলোসিটি অফ ইজেকশন ইজ গ্রেটার দেন দ্য এসকেপ ভেলোসিটি, দেন ইন প্যারাবোলিক পাথ দ্য অবজেক্ট উইল লিভ দ্য আর্থ এন্ড উইল নট কাম ব্যাক দ্য আর্থ সারফেস। ওকে, আচ্ছা এখানে দুই জায়গাতেই বলতেছে কি প্যারাবোলিক বলতেছে। তো আমরা ইসাক স্যারের বইটাকে একটু মাথায় রাখবো। ঠিক আছে, ইসাক স্যারের বইয়ে লাস্টের দুই ক্ষেত্রে কিন্তু প্যারাবোলিক বলছে। প্রথম তিনটা মিলতেছে, বাট লাস্টের দুইটা হচ্ছে ইসাকের বইয়ে বলতেছে প্যারাবোলিক। ওকে, আপনারা কি বুঝছেন? সেকেন্ডটা কি 7.8 থেকে? আচ্ছা আমি একটু আপনাদেরকে আবার তাহলে একটু ব্যাপারটা একটু বলি, শুনেন। ব্যাপারটা আমি আরেকবার বলি, একটু দেখেন, শর্ট করে দেখেন। আমি একটা টান দিলাম আর একটা টান দিলাম, এই টানটা হচ্ছে ভাইয়া 7.88 কিলোমিটার পার সেকেন্ড, এটা হচ্ছে 11.2 কিলোমিটার পার সেকেন্ড। মানে খেয়াল করেন, এই লাইনটা দিয়েছি, এই লাইনটার আগে হচ্ছে 7.88 হচ্ছে কম, তার মানে এই লাইনটার পরে হচ্ছে 7.88 থেকে 11.2 পর্যন্ত, এই লাইনটা কি 11.2, সো এটা বেশি হলে 11.2 এর চেয়ে বেশি। আচ্ছা দেখেন, তাহলে একটা অবজেক্টকে যখন আপনি এখানে আছে মানে কি, এটা হচ্ছে লেস দেন 7.88, লেস দেন যদি হয় এটা আবার পৃথিবীতে কি করতেছে? আবার ফিরে আসতেছে। এবং এটা কিভাবে ঘুরবে? ইলিপ্টিক্যাল ওয়েতে ঘুরবে, তাই না? ইলিপ্টিক্যাল ওয়েতে ঘুরবে। আর যখন একদম এক্স্যাক্টলি 7.88 এ মারা হচ্ছে, মানে 7.88 এ যখন মারা হচ্ছে তখন সে সার্কুলার পথে ঘুরবে, মানে সে কিন্তু আর পৃথিবীতে কিন্তু আর ব্যাক করবে না।
পৃথিবীতে ব্যাক করবে শুধুমাত্র এই কেসের ক্ষেত্রে। আর যখন 7.88 মারতেছেন, সে সার্কুলার ওয়েতে পৃথিবীর চারদিকে ঘুরছে। হ্যাঁ, চাঁদের মতো একটা কি হবে, স্যাটেলাইট হবে। আর যখন আপনি এই রেঞ্জের মধ্যে রাখবেন, মানে 7.88 এর চেয়ে বেশি এবং 11.2 এর চেয়ে কম, তখন সে কিভাবে ঘুরবে? সে তখনও কিন্তু ইলিপ্টিক্যাল ওয়েতেই সে ঘুরবে। হ্যাঁ, সে ইলিপ্টিক্যাল ওয়েতে পৃথিবীর চারদিকে সে হচ্ছে কি ঘুরবে, কিন্তু ব্যাক করবে না, ঘুরবে। আচ্ছা, যখন 11.2 এই একদম এই পয়েন্টটা, মানে কি একদম এক্স্যাক্টলি 11.2 তে মারছেন, তখন সে পৃথিবী থেকে চলে যাচ্ছে, ইসাক স্যারের বই অনুসারে প্যারাবোলিক ওয়েতে চলে যাচ্ছে। আবার আপনি যদি তার থেকেও বেশিতে মারেন, 15 কিলোমিটার পার সেকেন্ড, তখনও সে চলে যাচ্ছে কি ওয়েতে? প্যারাবোলিক ওয়েতে চলে যাচ্ছে। এখন কি বুঝছেন আপনারা? সবাই একটু জাস্ট কমেন্ট করে জানান, তাহলে আমি একটু সামনের দিকে আগাবো। ঠিক আছে, তাহলে আমরা একটু নেক্সট স্লাইডে যাই। একটা কুইজ, আমরা সেই কুইজটাতে আমরা একটু সবাই অ্যাটেন্ড করি। আচ্ছা, দেখেন আফতাহি কমেন্ট করেছেন যে এক্সামে 11.2 তে হাইপার বলা দিব নাকি প্যারা বলা দিব? প্যারা বলা দিব আমরা, বুঝতে পারছেন? যেহেতু ইসাক স্যারের বই দেয়া আছে এই জিনিসগুলো না, ওই যে প্যারা বলা হাইপার বলা নিয়ে আমরা প্রজেক্টাইলেও পড়ছিলাম, একটু ঝামেলা করছে বইগুলোতে, একটু ঝামেলা করতেছে, ম্যাথ আর হচ্ছে ফিজিক্স এর ক্ষেত্রে মিলতেছে না। সো আমরা ইসাক স্যারের বইটাকে একটু প্রায়োরিটি দিয়ে করব, চিন্তা ভাবনা করবো আর কি। হ্যাঁ, প্যারা বলা দিব। আফতাহি বুঝতে পারছেন? প্যারা বলা। আর এটা আপনারা সবাই কারেক্ট অ্যান্সার দিছেন। এটা হচ্ছে আপনারা ইন হুইচ প্ল্যানেট এসকেপ ভেলোসিটি হাইয়েস্ট ইন সোলার প্ল্যানেট, এটা হচ্ছে জুপিটার। আমরা যেহেতু তার ম্যাস সবচেয়ে বেশি, এই কথাগুলো আমি একটু আগে বলছি আপনাদের। আচ্ছা, এখন আসেন আমরা শেষের দিকে চলে আসছি, আমরা বেশি স্লাইড নাই, তো সবাই একটু মনোযোগ দিই। হ্যাঁ, ওকে, দেখেন জিও স্টেশনারি স্যাটেলাইট কথাটার মানেটা কি? স্যাটেলাইট তো আমরা বুঝি, তাই না? স্যাটেলাইট, ন্যাচারাল স্যাটেলাইট আছে, আর্টিফিশিয়াল স্যাটেলাইট আছে, আরেকটা স্যাটেলাইটের নাম হচ্ছে জিও স্টেশনারি স্যাটেলাইট। অর্থাৎ আমরা জানি যে পৃথিবী পুরা তার নিজের অ্যাক্সিসে একবার রোটেট করতে না 24 আওয়ার্স টাইম নেয়। সো এমন কোন স্যাটেলাইট, স্যাটেলাইট মানে কি, যে সারফেস থেকে একটা ফিক্সড একটা হাইটে উঠানো হয়, উঠানোর পরে হচ্ছে রকেট দিয়ে উঠানো হচ্ছে, তাই না? স্যাটেলাইট তো আমরা বুঝি যে এটা যদি হয় আর্থ, তাহলে আর্থ সারফেস থেকে একটা এইচ পরিমাণ উপরে উঠানো হয় রকেট দিয়ে, 2টা বা 3টা রকেট দিয়ে উঠানো হয়, উঠানোর পরে এখান থেকে একটা ভেলোসিটি থেকে দেওয়া হয়, তারপরে সে কন্টিনিউয়াসলি পৃথিবীর চারিদিকে সে কি করতে থাকবে? ঘুরতে থাকবে। এই হচ্ছে আমাদের স্যাটেলাইট, তাই না? তাহলে যতদিন গ্রেভিটি আছে ততদিন হচ্ছে আপনার এই স্যাটেলাইট চলতে থাকবে, তারপরেও হচ্ছে আমরা স্যাটেলাইটের একটা লাইফ স্প্যান দিয়ে থাকি। হ্যাঁ, যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছিলাম যে পৃথিবীর এই পয়েন্টটা ঘুরে একবার এখানে আসতে টাইম নেই হচ্ছে কত? 24 আওয়ার্স। যদি এই স্যাটেলাইটটাও যদি ঘুরে এখানে আসবে, মানে তার টাইম পিরিয়ডটাও যদি কত হয়? 24 আওয়ার্স হয়, তাহলে এইখানে যে মানুষটা আছে তার কাছে মনে হবে না যে এই স্যাটেলাইটটা সবসময় তার মাথার উপরে কনস্ট্যান্ট একদম ফিক্স হয়ে আছে, স্থির হয়ে আছে। তার কাছে মনে হবে যে সে যেমন নড়তিছে না, কিন্তু সেও কিন্তু নড়তিছে, সেও নড়তিছে। সো এই ধরনের স্যাটেলাইট গুলোকে আমরা বলি জিও স্টেশনারি স্যাটেলাইট। জিও স্টেশনারি স্যাটেলাইটের আপনার টাইম পিরিয়ড হচ্ছে 24 আওয়ার্স, এটা আমরা মনে রাখবো। এই স্যাটেলাইট গুলোর টাইম পিরিয়ড হচ্ছে টি ইকুয়াল টু 24 আওয়ার্স। আচ্ছা, এখন দেখেন আপনার এই লাইনটাকে আমরা বলি ইকুয়েটর লাইন। হ্যাঁ, ইকুয়েটর লাইন। আর এই লাইনটাকে আমরা বলি পোলার, যেহেতু পোলার রিজন, সো পোলার অরবিট বলি আমরা। সো আমরা স্যাটেলাইট, মানে কিছু কিছু স্যাটেলাইট আমাদের হচ্ছে আপনার ইকুয়েটর লাইনের মধ্যে, অরবিটের মধ্যে ঘুরাই, আর কিছু হচ্ছে পোলার অরবিটের মধ্যে ঘুরাই, তাই না? আচ্ছা, তো এই যে ঘুরতেছে দেখেন ইকুয়েটর লাইনের মধ্যে ঘুরতেছে, এই ঘোরার যে পথ, এই পথটাকে আমরা বলি পার্কিং অরবিট। পার্কিং অরবিট। আচ্ছা, এখন আমরা জিও স্টেশন স্যাটেলাইটের কিছু ক্যারেক্টারিস্টিক্স যদি দেখি, এটাগুলো পরীক্ষার জন্য 3 স্টার ইম্পর্টেন্ট। হ্যাঁ, 3 স্টার ইম্পর্টেন্ট, 3 স্টার ইম্পর্টেন্ট। দেখেন কিছু লাইন আমি আপনাদের পড়ে শোনাই। ফার্স্টটা হচ্ছে স্যাটেলাইট রোটেট ইন সার্কুলার পাথ কিপিং আর্থ এট দ্য সেন্টার। সহজ কথা। এরপরের পয়েন্টটাও আমি বলছি আপনাদের যে স্যাটেলাইটের 24 আওয়ার্সে সে কি করবে? একবার রোটেট করে সে চলে আসবে। দ্য অরবিট অফ দ্য স্যাটেলাইট ইজ এট দ্য ইকুয়েটর ইজ প্লেন। এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। জিও স্টেশনারি স্যাটেলাইটের অরবিটটা কোথায় হয়? এটা হয় ইকুয়েটোরিয়াল প্লেনের মধ্যে হয়। তার মানে এই প্লেনে আমি যেটা আঁকলাম, এইটা এই বরাবর হচ্ছে কি করবে? আপনার জিও স্টেশনারি স্যাটেলাইট গুলা ঘুরবে। তাহলে তার অরবিটটা হবে কি? ইকুয়েটোরিয়াল প্লেনের মধ্যে। লাইক দ্য আর্থ অফ স্যাটেলাইট রোটেটস ফ্রম ওয়েস্ট টু ইস্ট। আর্থ রোটেট করতেছে ওয়েস্ট টু ইস্ট,
সো তারও রোটেশনটা ডিরেকশন হবে ওয়েস্ট টু ইস্ট। তাহলে এই 3টা পয়েন্ট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে 2, 3, 4, একদম সুন্দর করে মনে রাখবেন। আচ্ছা, তারপরে হচ্ছে হাইট অফ দ্য অরবিট, 6 নাম্বারটাও গুরুত্বপূর্ণ। হাইট অফ দ্য অরবিট অফ দ্য স্যাটেলাইট ফ্রম দ্য ইকুয়েটর ইজ অ্যাবাউট 36000 কিলোমিটার। 36,000 কিলোমিটার উপরে এই স্যাটেলাইট গুলোকে সেট করা হয়। তাহলে এই যে আমাদের যে আর্থ, ধরেন এটা হচ্ছে আর্থ, এটা হচ্ছে আর্থ, এই আর্থ থেকে এই ডিস্টেন্সটা কতটুকু ভাইয়া? এই ডিস্টেন্সটা হচ্ছে আপনার 36000 কিলোমিটার। আর্থ সারফেস থেকে আমরা 36,000 উপরে জিও স্টেশনারি স্যাটেলাইট গুলোকে আমরা কি করি? সেট করি আমরা। আচ্ছা, তারপরে হচ্ছে কি ইউজেস অফ জিও স্টেশনারি স্যাটেলাইট। ইউজটা কি দেখেন, যে by using relay transmitter and geostationary satellite can show different functions, sports, music, etc. from one place to another place in the earth easily। মানে আমরা এই যে খেলা দেখি, এক দেশে খেলা হচ্ছে, আমরা লাইভ দেখি না, হ্যাঁ হয়তোবা কিছু টাইম পরে দেখি, কারণ মানে একটা যেই দেশে খেলাটা হচ্ছে ওই খেলাটার লাইভটাকে আপনার কি করা হচ্ছে, একটা ওয়েভে কনভার্ট করা হচ্ছে, হ্যাঁ সেই ভিডিওটাকে, ওয়েভটাকে উপরের দিকে মারা মানে নিক্ষেপ করা হচ্ছে, ওই ওয়েভটাকে একটা স্যাটেলাইট নিয়ে আবার ছড়াই দিচ্ছে, তাই না? ওই প্রসেসটাতে একটু টাইম লাগে। আচ্ছা, তো ক্যান ফরকাস্ট অ্যান্ড অবজার্ভ ওয়েদার, এগুলো সহজ কথাবার্তা, 1-2 সহজ। 3 নাম্বারটা একটু আমাদের মনে রাখতে হবে বা মুখস্থ করতে হবে। এজ দ্য জিও স্টেশনারি স্যাটেলাইট স্টে অ্যাবাভ দ্য আর্থ এট দ্য হাইট অ্যাবাভ 3600 কিলোমিটার, সো রিফ্লেক্ট হয়ে সিগন্যালটা আসতে কিন্তু টাইম লাগবে কত? দেখেন উপরে থাকে কত, সারফেস থেকে উপরে হচ্ছে 360 হচ্ছে 1000, তাই না? 36,000, সো আসা প্লাস যাওয়া 2 দিয়ে যদি গুণ করি আমরা, তাহলে 72,000 কিলোমিটার ডিস্টেন্স তাকে অতিক্রম করতে হচ্ছে, এবং এটার জন্য পুরো টাইম নেয় 1/4 সেকেন্ড। 1/4 সেকেন্ড মানে কত? 0.25 সেকেন্ড। আচ্ছা, তাহলে এই জন্য দেখা যায় কি যে রেডিও বা টেলিভিশন ট্রান্সমিশনের ক্ষেত্রে খেয়াল করেন তো, যে যেহেতু এটা ঘুরে এই বরাবর, সো এই এলাকার মানুষজন এই জিও স্টেশনের স্যাটেলাইট দ্বারা কি খুব বেশি উপকৃত হবে? হবে না, কারণ এখান থেকে এখানে ভালোই ডিস্টেন্স আছে তার, এই ডিস্টেন্সে যেতে আসতে মোটামুটি ভালোই টাইম লাগে। সো খেলাধুলা বা অন্যান্য জিনিসগুলো যদিও যায়, বাট মোবাইলে কথাবার্তার ক্ষেত্রে আপনার জিও স্যাটেলাইট গুলো কিন্তু ভালোই প্রবলেম ক্রিয়েট করে, মানে একটু পর পর শোনা যায়। দেখেন এই কথাগুলোই বলছে এখানে, যে beside, as the geostationary satellite rotate in the around the earth in equatorial plane, so this do not work satisfactorily in polar region on the earth। মানে যারা পোলারে থাকে তারা কিন্তু এটাকে খুব সুন্দরভাবে ইউজ করতে পারছে না, তাই না? কারণ ডিস্টেন্সটা অনেক বেশি হয়। ওকে, এখন দেখেন পোলার স্যাটেলাইট কি জিনিস। পোলার স্যাটেলাইট তো বুঝতে পারছেন যে এই যে পোল এই লাইনটাকে পোলার লাইন, এই বরাবর তারা কি করতেছে? রোটেট করতেছে, তাই না? আচ্ছা, আর এই বরাবর রোটেট করতেছিল কে? আপনার জিও স্টেশনারি স্যাটেলাইট গুলো। তো এখান থেকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে তাদের ডিস্টেন্সটা কতটুকু, আর্থ সারফেস থেকে তার ডিস্টেন্সটা কতটুকু, সেটা হচ্ছে 700 থেকে 800 কিলোমিটার অ্যাবাভ দ্য আর্থ। ওকে, এবং টাইম পিরিয়ডটা কত? স্যাটেলাইটের টাইম পিরিয়ড হচ্ছে 110 মিনিট, এবং আপনার টাইম লাগে কতটুকু যেতে, সেটা হচ্ছে 1/100 সেকেন্ড। দেখছেন? তাহলে জিও থেকে কি এটা বেশি আরো ইফিসিয়েন্সিফুল না? জিওটা লাগতো কত? 1/4 সেকেন্ড, আর এটা কত? 1/100 সেকেন্ড। এটাই বলছে টাইম টেকেন টু রিচ সিগন্যাল ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার প্লেস ইন দ্য আর্থ ইজ 1/100 সেকেন্ড। তাহলে খুব সুন্দর করে আমরা জিও স্টেশনারি স্যাটেলাইটের যে আর্থ সারফেস থেকে তার ডিস্টেন্সটা কত? 36,000 কিলোমিটার, আর এটা কত? 700 থেকে 800 কিলোমিটার অ্যাবাভ দ্য আর্থ। আর ওইটার টাইম লাগতো কত? 1/4 সেকেন্ড, আর এটার টাইম লাগে কত? 1/100 সেকেন্ড। এই দুইটা জিনিস আমরা মনে রাখবো। এবং মেডিট্রিক্সে এই বক্সটা দেওয়া আছে, এই বক্সটা কিন্তু আমরা খুব সুন্দর করে পড়বো। হ্যাঁ, এতক্ষণ যা কথা বলছি তার সামারি হচ্ছে এটা 5 স্টারই দিলাম আমি। দেখেন জিও স্টেশনারির ক্ষেত্রে কত? 24 আওয়ার্স, আর পোলারের ক্ষেত্রে কত? 110 মিনিট। আর হাইট কত? এটা আমি বারবার এখন বলতেছি, আপনাদের মুখস্থ হয়ে যাওয়ার কথা অলরেডি, যে জিও এর ক্ষেত্রে কত? 36,000, আর তার ক্ষেত্রে হচ্ছে 700 থেকে 800 কিলোমিটার। আর তার অরবিটটা কি? খুবই গুরুত্বপূর্ণ। জিওটা হচ্ছে ইকুয়েটর, মেডিটেরিয়ান, আর হচ্ছে পোলার। সো এটা টাইম লাগে 1/4 সেকেন্ড, এটা হচ্ছে 1/100 সেকেন্ড। সো এই কথাটা দেখেন, টেলিফোনে কথা বলার ক্ষেত্রে মানে প্রবলেম হয় কার ক্ষেত্রে? জিওর ক্ষেত্রে। হ্যাঁ, বাট পোলারের ক্ষেত্রে কিন্তু এই প্রবলেমটা হয় না, কারণ পোলারের কিন্তু অনেক দ্রুত সংকেতটা সিগন্যাল এক জায়গা থেকে আরেক জায়গায় সে
রেডিয়েট করতেছে। হ্যাঁ, আচ্ছা এখন আপনাদেরকে একটা কথা বলি, শুনছেন তো মনে হয়, যে বাংলাদেশের থেকে ধরেন এটা বাংলাদেশ, আপনি যদি এই যে পৃথিবীর একদম মাঝখান দিয়ে যদি একটি গর্ত করে করতে 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 ওই সাইডে যান, তাহলে ওই সাইডে কি পাবেন বলেন তো? শুনছেন কিনা ছোটকালে জানি না, ইউএসএ পাবেন, তাই না? শুনছিলেন যে মাটি খুঁড়ে খুঁড়ে নিচে গেলে আমি একদম আমেরিকা চলে যেতে পারবো। আচ্ছা, তো এখন এটা তপন স্যারের বইয়ে আছে, যে যদিও ব্যাপারটা আসলে একটু কাল্পনিক, ম্যাথমেটিক্যাল প্রবলেমটা একটু কাল্পনিক, আমি আসলে ম্যাথমেটিক্যাল প্রবলেম আপনাদের দেখাবো না, আমি একটা ইনফরমেশন দিব জাস্ট। এটা এরকম কি হওয়া পসিবল বলেন? আপনি যখন ছেড়ে দিবেন একটা বস্তুকে, সে কি আসলে সেটা যেতে পারবে? যেতে পারবে না, কারণ যখন এখানে আসবে তখন একদম সেন্টারে জি এর মান যেহেতু 0, তার মানে সে হচ্ছে আপনার একটু সামনে এগিয়ে আবার কিন্তু ব্যাক করবে, তার মানে সে কন্টিনিউয়াসলি এখানে কি একটা অসিলেট করতে থাকবে, তাই না? কখনোই কিন্তু অপোজিট সাইডে যাবে না। আচ্ছা, চায়নারটা শুনেছি, চায়না, আচ্ছা চায়না আমেরিকা যেখানেই যান আপনি কোনো একটা দেশে যে পৌঁছাবেন আর কি, ঠিক আছে? এখন দেখেন আমি যেটা বলতে চাচ্ছি, যেহেতু তপন স্যারের বইয়ে দেওয়া আছে এবং পরীক্ষায় আসতে পারে, যে পৃথিবীর একটা পয়েন্ট থেকে আপনি যদি একদম মিডল বরাবর যদি সুড়ঙ্গ করে আরেকটা পয়েন্টে যান, তাহলে এই যে আপনার আসা প্লাস যাওয়া যে টাইম পিরিয়ডটা, সে টাইম পিরিয়ডটা কত যাবে? এটা হচ্ছে আপনার 84.6 বা 4.4 মিনিট লাগবে, বুঝতে পারছেন? তাহলে এ পয়েন্ট থেকে ধরেন এটা, এটা হচ্ছে এ পয়েন্ট, এটা হচ্ছে বি পয়েন্ট, তাহলে এ পয়েন্ট থেকে বি পয়েন্টে যেতে তার টাইম লাগবে কত? মানে প্রশ্ন করতে পারে যে একটা এন্ড, একটা পয়েন্ট থেকে অপোজিট ঠিক আরেকটা পয়েন্টে যেতে সময় লাগবে তার হাফ, তাই না? 42 42.2 মিনিট। এটা আমরা একটু মুখস্থ রাখবো, বুঝছেন? এটার ইকুয়েশন বা এটা প্রুফ কিন্তু আছে, বাট আমি এগুলো দেখাতে যাচ্ছি না, মেডিকেলে কখনোই লাগবে না, খালি আমরা হচ্ছে এই দুইটা ভ্যালু আমরা একটু মাথায় রাখবো। তো সবাই আমরা এই কুইজটাতে একটু অ্যাটেন্ড করি তো। আচ্ছা, লাবিবা বলছে 42.2 হলো কেন? দেখেন আহ এখান থেকে এখানে আসতে যে মানে ওদের যে টাইম পিরিয়ডটা, আসা প্লাস যাওয়া টাইম পিরিয়ডটা হচ্ছে 84। এটা হচ্ছে আপনার তপনের বইয়ে খুব বড় করে প্রমাণ করছে যে অনেকগুলো ইকুয়েশন টিকুয়েশন এনে প্রমাণ প্রমাণ করছে। তো তাহলে এটা যদি আপনারা বুঝেন যে এ পয়েন্ট থেকে বি পয়েন্টে যে আবার এ পয়েন্টে আসতে টাইম লাগে 84, তাহলে হচ্ছে এ থেকে বি তে যেতে টাইম লাগবে কত? তার হাফ না, 42, এই জন্য 42.2 হয়েছে, বুঝছেন? আচ্ছা, তো এটা আপনারা এই কুইজটা মোটামুটি সবাই কারেক্ট অ্যান্সার দিছেন। একদম লাস্ট কুইজ আজকের ক্লাসের, জারিন, তাসনিয়া, রাইদা, ফাওয়াইন, লাবিবা, সারিয়া, জাফরুল হাসান, অধরা, আফতাহি, আনহা, মেঘলা, সবাইকে অনেক অনেক ধন্যবাদ, আপনারা কারেক্ট অ্যান্সার দিছেন। তো এটা হচ্ছে কত? 0.25 সেকেন্ড, তাই না? কারণ আমরা তো এটা একটু আগে বারবার করে বলছিলাম, দুইটা স্যাটেলাইট নিয়ে পড়াইছি, একটা হচ্ছে জিও স্টেশনের আর একটা হচ্ছে পোলার, একটা হচ্ছে 1/4 সেকেন্ড আর একটা হচ্ছে 1/100 সেকেন্ড। সো তাদের সিগন্যাল একটা প্লেস থেকে আরেকটা প্লেসে যেতে, তাহলে জিও স্টেশনের ক্ষেত্রে লাগে হচ্ছে কত? 1/4 সেকেন্ড, সো 0.25 সেকেন্ড। তো আশা করি বুঝছেন। তো আচ্ছা, আর অল্প একটু কথাবার্তা আছে, দেখেন এটা আপনাদের বইয়ে শেষের দিকে আছে, বুঝতে পারছেন? তপন বাইসাকের বই না পাইলে অন্য রাইটার প্রামাণিক স্যারের বইয়ে আছে এই কথাগুলা। তো আমি একটু বলি আপনাদের, জেনে রাখেন যে আমাদের আর্থের এই যে আমাদের আশেপাশে যে এনভায়রনমেন্ট, এখানে একটু বলেন তো নাইট্রোজেন কতটুকু আছে? আমরা জানি না, নাইট্রোজেন আছে 78%। তারপর ধরেন অক্সিজেন কতটুকু আছে? 20 বা 21%, তাই না? আর বাদ বাকি যত কিছু আছে সবগুলো মিলে কিন্তু 1% বা 2% আছে, 1 থেকে 2%, তাই না? তো আমাদের আমাদের এনভায়রনমেন্টে হাইড্রোজেন কি অনেক বেশি পরিমাণে আছে? দেখাই যাচ্ছে হাইড্রোজেন তো নাই, নাইট্রোজেন আছে, অক্সিজেন আছে, হ্যাঁ, এবং আদার্স কিছু গ্যাস আছে, কার্বন ডাইঅক্সাইড 0.03% এরকম। তার মানে হাইড্রোজেন বা এরকম টাইপের যে খুব লাইট গ্যাসগুলো আছে, এই জিনিসগুলো কিন্তু আমাদের আর্থ অ্যাটমসফিয়ারে কিন্তু নাই। কেন নাই? কেন নাই এই জিনিসটা আমাদের এটার এক্সপ্লেনেশনটা আসে হচ্ছে এসকেপ ভেলোসিটি থেকে, বুঝতে পারছেন? এসকেপ ভেলোসিটি থেকে। আচ্ছা, যখন যেহেতু তারা অনেক লাইট গ্যাস, হাইড্রোজেন, হিলিয়াম, তারা খুব লাইট, সো তাদের তারা অল্প টেম্পারেচারে তাদের কাইনেটিক এনার্জি অনেক বেশি থাকে। তো একদম আমাদের পৃথিবী যখন সৃষ্টির শুরুতে,
তখন আমরা জানি যে আমাদের পৃথিবীর টেম্পারেচার ছিল অনেক বেশি, ধীরে ধীরে টেম্পারেচার কমতে কমতে এই বর্তমান কারেন্ট এই টেম্পারেচারে আসছে। তো ওই সময়ে একে তো তারা লাইট গ্যাস, তার উপর হচ্ছে অনেক বেশি টেম্পারেচার ছিল, সো তাদের কাইনেটিক এনার্জি এত বেশি ছিল যে এসকেপ ভেলোসিটি থেকে অনেক বেশি ছিল। এই লাইট গ্যাসের এসকেপ ভেলোসিটি ছিল কি অনেক অনেক বেশি, বুঝতে পারছেন? অনেক অনেক বেশি। সো এই জন্য তারা এই অ্যাটমসফিয়ার ছেড়ে অনেক উপরে চলে গেছে। এখন বলতে পারেন যে আহ, সূর্যের ক্ষেত্রে কেন ওইখানে তো সূর্য মানেই তো হাইড্রোজেন আর হিলিয়াম, তাই না? তো সূর্যের ম্যাস তো অনেক বেশি, সূর্যের ম্যাস অনেক অনেক বেশি, 20 × 10⁻30 কেজি। তো এত বেশি ম্যাসের জন্য তার এসকেপ ভেলোসিটিও অনেক বেশি। সেই এসকেপ ভেলোসিটির চেয়ে বেশি কিন্তু এই লাইট গ্যাসের এসকেপ ভেলোসিটি হয় নাই। সো এই জন্য সূর্য কি করতে পারছে, তাদেরকে ধরে রাখতে পারছে, এই হচ্ছে কথা। আর সেম জিনিস যে চাঁদে কেন কোনো বায়ু নাই, বায়ুমণ্ডল নাই, অ্যাটমসফিয়ার নাই, কারণ সেম চাঁদের এসকেপ ভেলোসিটি কম, পৃথিবীর থেকেও তো অনেক কম চাঁদের। সো এই জন্য চাঁদেও কোনো রকম কি নাই, অ্যাটমসফিয়ার নাই। এই হচ্ছে কথাবার্তা আর কি। সো এই ছিল আজকে আপনাদের লেকচার। কারো কি কোনো প্রবলেম আছে, কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, না থাকলে আমরা ক্লাসটা শেষ করতে পারি। তো এই ছিল আপনাদের P8 লেকচার, ঠিক আছে? P8 লেকচার। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।